করতে পারি ভাই। আমি ভাবছিলাম আপনি জয়েন করছেন কিনা, দ্যাটস ওয়াই ওয়েট করছি। হুম। জি ভাই। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে 12 জন। তো ঈদের পরবর্তীতে এটা হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি ক্লাসের প্রথম ক্লাস। তো এর আগে আমাদের মোস্ট অফলি দুটো ক্লাস হয়েছে। আমাদের সাথে যারা কিনা থাকবেন এনরোল স্টুডেন্ট হিসেবে, তারা হচ্ছে ওই দুটো ক্লাসেরও রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। এবং আজকে যথারীতি ঈদের পূর্বেও শেফাজ বিন রহিম এসিএ ভাইয়া আমাদের সাথে এই সাবজেক্টে ছিলেন, এবং এখনো ভাইয়া আমাদের এই ক্লাসটা দেখছেন। তো আশা রাখবো বাকি যারা আছেন সবাই ভাইয়ার সাথে ক্লাসটা এনজয় করবেন এবং সবাই পার্টিসিপেট করবেন। কারণ চুপ করে বসে থাকবেন না। যদি চুপ করে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্লাসটা আপনারাও মজা পাবেন না, ভাইয়াও ক্লাসটা কন্ডাক্ট করতে মজা হবে না। তো অবশেষে আমি হচ্ছে ভাইয়াকে ডেকে নিচ্ছি। তো ভাইয়া, আমরা তাহলে শুরু করতে পারি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো নোবেল ভাই যেটা বললো আর কি, ক্লাসটা একটু আর, সবাই যদি আমরা পার্টিসিপেট করি তাহলে কিন্তু ক্লাসটা একটু বেটার হয়। লাইক আমি আগের ক্লাসগুলোতে দেখেছি লাইক কয়েকজন, লাইক 2-3 জনই হাতে গোনা রেসপন্স করে বা না বুঝলে আবার জিজ্ঞেস করে। সো আমি কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি, এই বইটা কিন্তু আসলে আমাদের নতুন করে কোনো ম্যাথমেটিক্যাল কিছু না। সো আমাদের এখানে কিন্তু ওরকম রকেট সায়েন্স টাইপ কিছু নাই, যা আছে ম্যাক্সিমাম আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটি লাইফে পড়ে এসেছি। লাইক এটা একটা রিক্যাপ। সো এগুলো কিন্তু অনেক ইজি ক্র্যাকিং সাবজেক্টস আর কি। আমাদের সিএতে কিন্তু ইজিয়েস্ট সাবজেক্ট গুলোর মধ্যে এগুলাই পড়ে। মানে লাইক আপনি যদি কম্পেয়ার করেন এফএম, এফএ বা ট্যাক্স, এগুলো কিন্তু আরো অনেক ডিফিকাল্ট, লাইক অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হয়। তো এগুলোতে খালি আমরা ফেল করার মেইন কারণটা আমাদের থাকে কিন্তু আমাদের লাইক রাইটিং স্কিলটা। রাইটিং স্কিলটা আমাদের এই কারণেই ম্যাক্সিমাম আমরা ফেল করি, বা আমরা যেটা জানি ওটা বুঝাতে পারি না। বা আমাদের বইতে যে কনসেপ্ট গুলো আছে, আমাদের যে চ্যাপ্টারে যে কনসেপ্ট গুলো আছে, তো আমাদের কোশ্চেন তো কেস বেসড। সো কেস বেসড কোশ্চেনের সাথে আমরা যখন আনসার করি তখন কিন্তু আমরা কানেক্ট করতে পারি না। সো কানেক্ট না করতে পারার কারণে লাইক অ্যান্সার এটা কিন্তু আপনাকে বলবে না যে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস 5টা লেখেন, বা ভ্যালু চেন ফ্যাক্টর লেখেন, পোর্টাস 5 ফ্যাক্টরটা লেখেন, এভাবে আসবে না। সো আপনাকে একটা কেস দেয়, সিনারিও দেয়, একটা বিজনেসের একটা রিয়েল লাইফ সিনারিও দেয়। তো ওই সিনারিওটা অ্যাসেস করে আপনি আপনার যে পড়াটা, এই বইয়ে যে কনসেপ্ট গুলো আছে, লাইক ওর দেখলেন হচ্ছে গিয়ে একটা বিজনেস কেস আছে এরকম আসলো যে ব্যবসার অনেক ইনভেস্টমেন্ট নিয়ে নামছে, বিশাল ইনভেস্টমেন্ট, কাস্টমার রেসপন্স অনেক বেশি, অনেক অনেক ক্রিয়েটিভ একটা আইডিয়া, প্রোডাক্ট অনেক কিন্তু কাস্টমারকে ও করতে পারতেছে, স্যাটিসফাই করতে পারতেছে না, টাইম মতো সাপ্লাই দিতে পারছে না, এরকম একটা কেস আসলো। তখন আপনার কি করতে হবে? তখন আপনার হচ্ছে গিয়ে ওই 5 ফ্যাক্টরসে গিয়ে বলতে হবে যে ওর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, সাপ্লাই চেইনে ওর সমস্যা ছিল। মানে 5 ফ্যাক্টরটা বলে আপনি বলবেন 5 ফ্যাক্টরের এই ফ্যাক্টরটাই সমস্যা ছিল দেখে ওর বিজনেসটা রান করে নাই। সো এইভাবে একটা বইয়ের পড়ার সাথে কানেক্ট করতে হবে। আমি যদি ডিরেক্ট বলি ওর এটা মানে ব্যবসাটা রান করে নেই কারণ হচ্ছে গিয়ে ও মানুষ প্রোডাক্ট দিতে পারতেছে না, এখানে তো বেশি কিছু বলার নেই আমার। তো আমরা যখন পড়ার সাথে কানেক্ট করবো আমরা লিখতেও পারবো বেশি, আর আমাদের লেখাটা হচ্ছে গিয়ে মিনিংফুল হবে। তখন যে ইভালুয়েট করবে কোশ্চেন, যে টিচার, সে কিন্তু ধরতে পারবে যে আপনার ওই ক্যাপাবিলিটিস আছে। বিজনেস স্ট্র্যাটেজি লাইক স্ট্র্যাটেজিক্যালি আপনি চিন্তা করতে পারেন। সো এইটা যখনই ধরতে পারবে আপনার এক্সামিনার আপনার লেখা পড়ে, তখনই কিন্তু আপনি পাশ করবেন, নাহলে আপনি কোনো সময় পাশ করবেন না এই সাবজেক্টটা। সো সেই জন্য আমাদের অ্যাপ্রোচটা ছিল, ঈদে অনেক লম্বা একটা ভ্যাকেশন ছিল, রিক্যাপ করি। তো আমাদের অ্যাপ্রোচটা ছিল হচ্ছে গিয়ে আমরা বুকস যতটা সম্ভব আমরা কাভার আপ করবো, লাইক যত থিওরিজ আছে। কারণ এটাই তো আমাদের পড়ার জিনিস মেইনলি, আমাদের কোশ্চেনের তো আসবে ম্যানুয়াল থেকেই বা এই কনসেপ্ট থেকেই তো আমার আসবে ম্যাক্সিমাম। দুই একটা এদিক সেদিক হলে হতে পারে, বাট এটাই তো আমার কোর। সো এটা আমরা না পড়ে গেলে আমাদের পড়াটা কমপ্লিট হয় না। সো আমরা আগে এই পড়াটা পড়বো, তারপর আমরা একটা দুইটা ক্লাস হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা নিয়ে আমরা কোশ্চেন গুলো কিভাবে লেখা যায়, রাইট আপ স্ট্র্যাটেজি, কোন অ্যাঙ্গেল থেকে লেখা যায়, আমরা একসাথে ব্রেনস্টর্মিং করব। একসাথে ব্রেনস্টর্মিং করলে তখন আমরা সবাই বুঝতে পারবো যে আমাদের
লাইক ল্যাকিংসটা কোথায় বা কিভাবে চিন্তা করা যায়। অনেক সময় ডিসকাস করে করে এমন কিছু লাইক চিন্তা বের হয় যে এই অনেকে পরে দেখবেন হচ্ছে এইভাবে তো চিন্তা করলে হয়, আমি তো আগে এভাবে চিন্তা করতাম না। তো আপনি নিজেও অনেক ডিফারেন্টলি চিন্তা করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ ছিল। তো আমাদের যেহেতু অনেক বড় বড় চ্যাপ্টার, লাইক আমাদের কিন্তু এই বিজনেস স্ট্র্যাটেজিতে আমি যদি চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন পড়াতে যাই, আমাদের 20 ক্লাসও শেষ হবে না। আর সবকিছু যে আমার ইকুয়ালি অত ইম্পর্টেন্ট বা আমার অত হেল্প করবে লেখায় তাও না। তো আমরা একটু লাইক কোর থিম গুলো বুঝে, লাইক আমরা পুরো লাইন বাই লাইন কিছু পড়বো না, আমরা প্রত্যেকটা কনসেপ্ট যতটুকু আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে এবং যতটুকু কাভার করা যায়, তো আমরা জাস্ট কোর কনসেপ্টটা আলোচনা করব। এর মধ্যে আমি আলোচনা করে যাব, আপনারা যদি একটু পার্টিসিপেটিভ হন বা কোনো কোশ্চেন করেন, তখন আমি বুঝতে পারবো যে আপনাদের এই জায়গায় সমস্যা হচ্ছে, এই জায়গাটা আমি একটু বলি। এছাড়া আমি একটু ফাস্ট যাব। ঠিক আছে, সবাই কি অ্যাগ্রিড? জি ভাইয়া। জি। ওকে, তাহলে আমরা শুরু করলাম। আমরা লাস্টে চ্যাপ্টার 4 পড়ছিলাম, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 5, দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট এনভায়রনমেন্ট। হুম। তো আমরা এর আগের যে চ্যাপ্টারটা পড়ছিলাম আমরা ম্যাক্রো ইকোনমি, যেটা হচ্ছে গিয়ে বাইরে, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, লাইক পেস্টেল মডেল, এরপর হচ্ছে গিয়ে আমার থ্রেট অপরচুনিটি, মানে যেগুলো আমাদের কোনোভাবেই কন্ট্রোলের মধ্যে নেই। কিন্তু এখন আজকে আমরা পড়বো দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট এনভায়রনমেন্ট, যেটা আমাদের ইন্টারনাল ফ্যাক্টর, লাইক আমাদের যেগুলো আমাদের ব্যবসাকে ডিরেক্টলি ইম্প্যাক্ট করে, আর ম্যাক্রো ইকোনমিক গুলো হচ্ছে গিয়ে ইনডিরেক্টলি ইম্প্যাক্ট করে। তো এইখানে আমার এই চ্যাপ্টারে আমার হচ্ছে গিয়ে টোটাল 2টা মডেল আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাদেরকে লেখায় এখন তো সাপোর্ট করবেই। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ উঠে যাবেন, তখন হচ্ছে গিয়ে যে আপনাদের কেস স্টাডি লিখবেন, কেস স্টাডিতে এই প্রত্যেকটা জিনিস অনেক কাজে দিবে এবং এগুলো আপনার আবার পড়তে হবে। তো এখন ভালো মতো একটু বুঝলে আমাদের ওদিকেও হেল্প হবে। যেমন যে পোর্টারস 5 ফোর্সেস অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি আমাদের এখানে এমন কেউ আছে যে কিনা এটা জীবনও দেখি নাই? হাত তুলেন তো, যে কিনা এই পোর্টারস 5 ফোর্সেস আজ পর্যন্ত জীবনও দেখি নাই, হাত তুলেন তো। সাইফ, হ্যাঁ, সাইফ ভাই হাত তুলেছেন। আর কেউ না? শুধু একজন। তো আমরা 16 জনের মধ্যে জাস্ট একজন যে কিনা এটা দেখি নাই, বাকি সবাই কিন্তু আমি দেখেছি। তো যেহেতু একজন দেখি নাই, সেহেতু হচ্ছে কি আমি এটা একবার পড়ি, সাইফ ভাই বলবেন আপনি বুঝেছেন কিনা। আপনি যদি বুঝে থাকেন তাহলে আমি ভাববো বাকি সবাই বুঝে গিয়েছে। ওকে, জি ভাই। ঠিক আছে। সো সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার একটা কম্পিটিটিভ ফোর্স। হ্যাঁ, পোর্টারস 5 ফ্যাক্টর, যেটা কিনা একটা বিজনেসের সাকসেসকে ডিফাইন করে, লাইক সাকসেস নির্ধারণে এই জিনিসটা হেল্প করে। লাইক আমি এই পুরো জিনিসটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, লাইক একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রির এক্সাম্পল দিয়ে বুঝাই। সো আমি একটা ইন্ডাস্ট্রির নাম বলেন, কোন ইন্ডাস্ট্রি? লাইক ধরেন হচ্ছে গিয়ে আমি একটা গাড়ির ইন্ডাস্ট্রি দিয়ে বুঝালাম। হ্যাঁ, গাড়ির ইন্ডাস্ট্রি। এখন একটা গাড়ির ইন্ডাস্ট্রিতে আমার এখানে যদি আমি চিন্তা করি, পাঁচটা ফ্যাক্টরস এর মধ্যে আমার ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে থ্রেট অফ নিউ এন্ট্রান্স। হ্যাঁ, আমার ফার্স্টে হচ্ছে গিয়ে আমার পোটেনশিয়াল এন্ট্রান্স। এখন আমি যদি চিন্তা করি আমার যে গাড়ির যেই শপটা, এটা যদি আমি ছোটখাটো, লাইক বাংলাদেশে কিছু গাড়ির কোম্পানি খুলছে না, ওই যে বাংলা কার্স বা ছোট ছোট কোম্পানি কিছু এরকম, যদি আমি ছোট ইনভেস্টমেন্টে যদি আমি গাড়ি নামাই বা মার্কেটটা যদি অনেক স্মল বাজেটে করি, যদি ব্র্যান্ডের আমি যদি কোনো লয়্যালটি বিল্ড আপ না করতে পারি বা ব্র্যান্ড ভ্যালু বিল্ড আপ না করতে পারি, তাহলে কিন্তু
এখানে এন্ট্রি ব্যারিয়ারটা খুবই লো। লাইক আমার এই ইন্ডাস্ট্রিটা যদি আমি কম টাকা ইনভেস্টমেন্টে নামি এবং এখানে এন্ট্রি ব্যারিয়ারটা যেহেতু লো, আমরা যদি আরেকটু ইজিলি চিন্তা করি, আমরা যদি মনে করেন একটা সে চায়ের একটা দোকান দিব, হ্যাঁ একটা চায়ের দোকান, আরেকটু যদি লো লেভেলে নামি, একটা চায়ের দোকান দিব। এখন একটা চায়ের দোকান দিতে গেলে এখন এখানে কিন্তু এন্ট্রান্সের আসার বা কম্পিটিশন, এই ব্যবসায় এন্ট্রি করার চান্সেস খুবই হাই। কারণ আমার কিন্তু এই ব্যবসাটা কম পুঁজি লাগতেছে, বা যে কেউ চাইলেই, এটা কোনো ইনোভেশন নাই ওরকম, তো যে কেউ আসতে পারতেছে। তো এইখানে কিন্তু আমার যেহেতু থ্রেট অফ এন্ট্রান্স বেশি থাকে, সো আমার এই ধরনের ইন্ডাস্ট্রিতে আমি কি ডিসিশন নিতে পারি, আমি নিতে পারি হচ্ছে কি আমি একটা ব্র্যান্ডের লয়্যালটি বানাবো। যেরকম চা টাইম, ওরা একটু ইউনিক ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, ওরা একটু পশ বা মার্কেট সেগমেন্টকে নিশ মার্কেট টার্গেট করছে। সো ওরা কিন্তু অন্য ধরনের একটা স্ট্র্যাটেজি খেলছে। সো আমার যদি এখন মনে করেন আমার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি আমি এখন ইনভেস্ট করি, হ্যাঁ সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু মার্কেট মার্কেটে যে নতুন এন্ট্রান্ট, মানে লাইক নতুন কম্পিটিশন আসার যে চান্সেস, ওইটা অতটা বেশি না যতটা চায়ের দোকানদারের আছে। কারণ ওখানে হিউজ ইনভেস্টমেন্ট লাগে, বা ওখানে অত প্লেয়ার অত নাই, কিছু কিছু কি প্লেয়ার আছে, আর তাও আছে লাইক যদি বড় বড় কোম্পানির কথা চিন্তা করি, লাফার্জ হোলসিম বা আমার ওগুলা, বা আমার হিডেলবার্গ, ক্রাউন সিমেন্ট, এরা বড় বড় কোম্পানি। বাট এখন ছোটখাটো দেখবেন হচ্ছে অনেক এই শক্তি সিমেন্ট, ইনসি সিমেন্ট, ছোটখাটো অনেকগুলো সিমেন্ট কোম্পানি এন্ট্রি করতেছে। তো সবগুলোতেই আমাদের এই পোটেনশিয়াল থ্রেড গুলো, আমাদের পোটেনশিয়াল এন্ট্রান্স গুলো আমাদের কনসিডার করতে হবে। 5 ফোর্সেস এর মধ্যে ফার্স্ট ফার্স্ট ফোর্স হচ্ছে গিয়ে এইটা। তারপর আমাদের কি চিন্তা করবে, এটা কিন্তু আমার আমার কোম্পানি সাকসেস নির্ভর করতেছে এই 5টা ফ্যাক্টরে আমার কতটুকু গ্রাফস আছে ওটার উপরে। সো আমার ফার্স্টে যেই থ্রেট অফ এন্ট্রান্স, এটাতে আমি ফার্স্টে আমার এন্ট্রান্সকে ব্লক করব কিভাবে, আমি একটা ব্র্যান্ড ভ্যালু বা লয়্যালটি আমি বিল্ড আপ করে আমি আমার এন্ট্রান্স কমাইতে হবে। সো এইগুলোতে আমি কতটুকু কম্পিটিটিভলি বা কতটুকু আমি সাকসেসফুলি এগুলোকে আমি ওভারকাম করতেছি, সেটার উপর ডিপেন্ড করে আমার ব্যবসার সাকসেস। তারপর হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। এখন এই টয়োটা যে গাড়ি বেচে, হ্যাঁ টয়োটার সাথে কিন্তু ওদের সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার খুবই লো। সাহেব ভাই, আপনার বলেন হচ্ছে গিয়ে সাপ্লায়ারের যদি বার্গেনিং পাওয়ার লো হয় তাহলে আমার কি বেনিফিট হবে? সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার লো হলে তখন আমরা আরো কম প্রাইসে জিনিসটা পাবো। এক্স্যাক্টলি, একদম পয়েন্টে ধরছেন। সো সাপ্লায়ারের যতটা বার্গেনিং পাওয়ার লো, আই উইল বি বেনিফিটেড, রাইট? সো ইফ দ্য supplier is like holds more power than me, তাহলে কি হবে, আমরা কিন্তু ব্যাকফুটে চলে যাবো, আমাদের কিন্তু কোনো অপশন থাকবে না, আমাদের হাই প্রাইসে কিনতে হবে। ভেরি গুড অ্যান্সার। সো টয়োটা করে কি, ওরা কিন্তু সাপ্লাই এফিসিয়েন্সি দিয়ে একদম যে অন টাইম ডেলিভারি, কাইজেন সিস্টেম, ওদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ সো অ্যাকুরেট। লাইক ওদের যখন একটা গাড়ি বানাচ্ছে, ওদের কোনো স্টোরে গাড়ির কোনো পার্টস মানে অত মজুত করা লাগে না। তো ওগুলো করে কি, সাপ্লায়ারের সাথে ওরা এমন একটা বার্গেনিং পাওয়ারে গেছে এবং এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে চলে গেছে, সাপ্লায়ার অটো দেখতে পারে যে কখন এই টয়োটার যখন গাড়ি বানাইতে কখন ওর চাক্কা লাগবে, চাক্কার সাপ্লায়ারের কাছে নোটিফিকেশন চলে যাবে, ও চাক্কা পাঠাই দিবে এই টাইমে, ওই টাইমে অটো বসে যাবে। লাইক খুবই এফিসিয়েন্ট। হ্যাঁ, আর বার্গেনিং পাওয়ার যদি আপনার হাই হয় সাপ্লায়ার, তাহলে আপনার ওই ভাইস ভার্সা এফেক্ট হবে। সো সেম ওয়াইজ হচ্ছে লিগে থার্ডটা হচ্ছে লিগে আমার বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, এটাও আমার চিন্তা করতে হবে। হ্যাঁ, সো কাস্টমারের বার্গেনিং পাওয়ার কতটুকু? হুম, সো কাস্টমারের বার্গেনিং পাওয়ার যদি হাই হয় তাহলে কি হবে বলেন? ওদের বার্গেনিং পাওয়ার হাই হলে মিনস দ্যাট আমরা মানে খুবই কম প্রাইসে সেল করতে হবে। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু এটা ডিমেরিটস। ভেরি গুড, ভেরি গুড, এটা কিন্তু আমার জন্য ডিমেরিট। সো এখানে হচ্ছে গিয়ে আমার কি করতে হবে, আমার যেই আইফোনের ক্ষেত্রে কি হয়, কাস্টমারের বার্গেনিং পাওয়ার নাই বললেই চলে, পুরোটাই কোম্পানির বার্গেনিং পাওয়ার। স্যামসাং এর ক্ষেত্রেও সেম, ওদের কাছে বার্গেনিং পাওয়ার। হ্যাঁ, আবার
যদি আমি নর্মাল চায়ের দোকানের কথা বললাম, যে এখন চায়ের দোকান, আমি টং দোকানের কিন্তু বার্গেনিং পাওয়ার হচ্ছে গিয়ে কাস্টমারের কাছে। তো কাস্টমারের কাছে বার্গেনিং পাওয়ারটা কখন আসে জানেন? যখন ওই ওই প্রোডাক্টটার কম্পিটিশন ইজ সো হাই। লাইক চা, আমি এই দোকানে চা খেলাম, আমার পাশেই চায়ের দোকান আছে, আমি এই হোটেলে গেলাম, আমার পাশে আরো 5টা হোটেল আছে। হ্যাঁ, তো আমার যখন কম্পিটিশন হাই, তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমার বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার ইজ বাই ডিফল্ট হাই। সো এখন আমার এটা বিভিন্ন মেকানিজম করে, লয়্যালটি বিল্ড আপ করে, বা আমি একটা পশ, একটা কোজি ফিলিং দিয়ে, বা একটা প্রিমিয়াম ফিলিং দিয়ে, আমি আমার, যেমন প্রিমিয়াম সুইটস কি করছে, মিষ্টির দোকানের অভাব আছে, ওরা একটা জাস্ট ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে, একটা লয়্যালটি ক্রিয়েট করছে, এরপর দাম বাড়াই দিছে, কাস্টমারের বার্গেনিং পাওয়ার কমাই দিছে। তো এগুলো হচ্ছে কি আমাদের চিন্তা করতে হবে। এরপর দেখতে হবে হচ্ছে কি আমার থ্রেট অফ সাবস্টিটিউটস। ঠিক আছে, এখন এই যে চায়ের দোকানটার কথা বললাম, এখন আমার দেখতে হবে আমার এই প্রোডাক্টের সাবস্টিটিউট কি আছে। তখন দেখলাম আমার প্রোডাক্টের সাবস্টিটিউট তো কফি শপ আছে, যারা কফি বিক্রি করে ওরা হচ্ছে সাবস্টিটিউট, যারা জুস বিক্রি করে ওরাও আমার সাবস্টিটিউট। আমি কিন্তু রিপ্লেসেবল, ইজিলি রিপ্লেসেবল। হ্যাঁ, সো এই জিনিসটাকে কিভাবে কাউন্টার করা যায়, ওইভাবে আমাদের স্ট্র্যাটেজি সেট করতে হবে। সো এরপর আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে রোলস রয়েসের কিন্তু আবার, ওদের কিন্তু আবার কোনো সাবস্টিটিউট বলতে ওরকম নাই, তাও ওদের আছে, ওদের অন্যান্য লাক্সারি যারা টক্কর দিচ্ছে ওরাও হচ্ছে গিয়ে পড়ে এর মধ্যে। যেমন এরপর ইউনিক, তখন কি করতে হবে, ইউনিক কিছু আনতে হবে যেটা সাবস্টিটিউট নাই। লাইক টেসলা যখন নিউলি মার্কেটে আসছিল, ওদের সাবস্টিটিউট ছিল না, বাট এখন কিন্তু এই যে লাস্ট এক্সাম্পল দিয়েছিলাম বিওয়াইডি, বিওয়াইডি কিন্তু ইজ এ ভেরি গুড সাবস্টিটিউট। লাইক ওদেরকে কি করে দিচ্ছে, লাইক আমার নর্মাল ভেহিকেলের, ইঞ্জিন ভেহিকেলের সাবস্টিটিউট হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, সিম্পলি। তারপর কি ফাইনালি আমার কম্পিটিটিভ রাইভালরি। হ্যাঁ, আমার কম্পিটিশনের রাইভালরিটা কিরকম। এখন আমি যদি বলি একটা ইন্ডাস্ট্রির কথা, আহ, আপনারা কি মনোপলি বলতে বুঝেন? মনোপলি বলতে কি বুঝেন? মনোপলি মার্কেট। বেসিক্যালি মনোপলি হচ্ছে যখন একটা সিঙ্গেল কোম্পানি, ওরা হচ্ছে কি পুরো বলতে গেলে মেজরিটি মার্কেট শেয়ারটা ধরে রাখে। সো ওদের তখন বেসিক্যালি দে আর দ্য মার্কেট লিডার্স, ওদের কথাই হচ্ছে গিয়ে মার্কেটের উঠানামা করে। ফর এক্সাম্পল যেমন প্রাইস, ওরা যদি 10 টাকা বাড়ায় দেয়, ওদের কম্পিটিটররাও তখন ওইভাবেই অ্যাডজাস্ট করে নিবে। যদি ওরা ওদের 10 টাকা কম্পিটিটর কমায়, না, বাকি মেইনলি কিন্তু মনোপলি কিন্তু দে আর দ্য ওনলি প্লেয়ার, ফার্স্ট বলছেন। জি সো দে লাইক ডু নট হ্যাভ এনি কম্পিটিশন, মনোপলি। সো আর আমি আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে ডুওপলি, যেটা হচ্ছে গিয়ে লাইক কম্পিটিশন হবে পুরা ওয়ার্ল্ডে, দুইটা কোম্পানির মধ্যে কম্পিটিশন হবে। সো ওদের এই দুইজন বাদে কোনো কম্পিটিশন নাই। সো পৃথিবীতে এরকম ডুওপলি খুবই কমই আছে। একটা আছে, ওই রিসেন্টলি অনেক হাইপ। তো বলেন তো ডুওপলির এক্সাম্পল দিতে পারবেন কেউ? মাইক্রোসফট আর অ্যাপেল, সরি মাইক্রোসফট আর অ্যাপেল। মাইক্রোসফট আর অ্যাপেল তো ডুওপলি না। অ্যাপেল তো ওদের প্রোডাক্ট, মাইক্রোসফট তো সফটওয়্যার বিক্রি করে মেইনলি, আর অ্যাপল তো হার্ডওয়্যার বিক্রি করে, লাইক দে সেল ফোনস, ল্যাপটপস। ওরা তো একটা মার্কেটেই না। তো ওরা হচ্ছে গিয়ে দুইজন দুইটা ক্ষেত্রে কোর প্লেয়ার, দুইটা ইন্ডাস্ট্রির কোর প্লেয়ার, বাট এটাকে ডুওপলি বলে না। ডুওপলি একটা আছে, আরো থাকতে পারে, আমার মাথায় একটা আছে এখন। এটা কি ওপেন এআই আর ডিপসিকার? না না না, এখানে তো আমার জিমিনি আছে, আমার কো পাইলট আছে, এখানে প্লেয়ারের কোনো অভাবই নাই, এখানে রাইট। অনেক প্লেয়ার আছে। তো আমার ডুওপলি আছে কিন্তু আমার এয়ারবাস আর বোয়িং, চিনেন এই দুটো কোম্পানি? বোয়িং আর এয়ারবাস, এগুলোর নাম শুনছেন কেউ? এয়ারপ্লেন কোম্পানি। ওরা কি করে? ওরা কি করে? এয়ারপ্লেন কোম্পানি ওরা। এয়ারপ্লেন ম্যানুফ্যাকচার কোম্পানি, এক্স্যাক্টলি।
তো ওরা কিন্তু হচ্ছে গিয়ে আমরা যত ধরনের প্লেনে উঠি মোস্টলি আইদার এয়ারবাস আর না হলে বোয়িং, এই দুজন। তো ডুওপলি। সো এটা ডুওপলি হওয়ার কারণে কি হয়েছে এখানে এখানে কিন্তু মার্কেট রাইভালরি, আমাদের যেই এই যে ইন্ডাস্ট্রি কম্পিটিশনটার কথা বলছিলাম, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি কম্পিটিশন কিন্তু একটার ক্ষেত্রে একটা, আমরা মনোপলি দেখলাম, আমরা ডুওপলি দেখলাম। এরপর যদি আমরা মোবাইল ফোনে আসি, মোবাইল ফোনে কিন্তু অনেক প্লেয়ার, লাইক অ্যাপল আছে, স্যামসাং আছে, শাওমি, চাইনিজ কোম্পানিজ আছে, জাপানিজ কোম্পানিজ আছে, এখানে অনেক প্লেয়ার। হুম। সো ওখানে কিন্তু আবার মার্কেট রাইভালি অন্যরকম, ওরা কিন্তু টেক দিয়ে বা এআই তেও এখন মার্কেট কম্পিটিশন অনেক হিউজ। তো এখানে আমার চিন্তা করতে হবে আমার আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটে আমার কম্পিটিশন কিরকম এবং আমার কি ক্যাপাবিলিটিস আছে এই মার্কেটে সার্ভাইভ করা। বুঝা গেছে? ইন্ডাস্ট্রি কম্পিটিশন হচ্ছে এইটা, রাইভালি এমং এক্সিস্টিং ফার্মস, লাইক একই ফার্মের মধ্যে আমার যে রাইভালটা এটা কোন ধরনের এবং আমার প্রোডাক্টটা আমি এখানে কতটুকু স্ট্যান্ড আউট করাতে পারবো, মানে কতটুকু আমি মানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবে। সেটা বুঝা গেছে সাইদ ভাই? কোন কোশ্চেন আছে? জি জি, একদম ক্লিয়ার, একদম পুরোপুরি clear। ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? হুম, কথা না বলে তো ভাববো বুঝেন নাই কেউই। না ভাই, কোশ্চেন নাই। কোশ্চেন নেই, ওকে। No. সো আমাদের যখন এক্সাম হলে কোশ্চেন আসবে তখন কিন্তু আমরা লাইক যে ধরনের সিচুয়েশন আসুক, আমরা যে এই সকল সিনারিও আমরা টেনে নিয়ে আসবো। আমরা তো পোর্টার্স 5 ফ্যাক্টরের এই নিউ এন্ট্রান্স কারণে আমার এই সমস্যা হচ্ছে, বা ওদের এইখানে নিউ এন্ট্রান্স এর মধ্যে ওদের এই স্ট্র্যাটেজি নিতে পারে, লাইক কিছু কিছু আমি যে বললাম লয়্যালটি বিল্ড আপ করতে পারে বা ব্র্যান্ড ভ্যালু বিল্ড আপ করে ব্লক করতে, আমরা এইগুলোকে রেফার করে সাজেস্ট করবো সবসময় পরীক্ষায়, আমরা লিঙ্ক করার চেষ্টা করবো সবসময়। তো তারপরে আমার ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমার ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল। এটাও আমরা কম বেশি সবাই দেখেছি, এটা হচ্ছে গিয়ে আমার একটা ইন্ডাস্ট্রি, আমার যে কোনো প্রোডাক্টের একটা লাইফ সাইকেল থাকে, মানে প্রোডাক্টটা আমার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে গ্রোথ, স্টেক আউট, ম্যাচুরিটি, ডিক্লাইন, যে কোনো প্রোডাক্টের আমাদের এই লাইফ সাইকেল আমরা ফালাতে পারবো। তো উপরে কি হয়, উপরে যত বাড়ে তত আমার কি সেলস বাড়ে, লাইক একটা কোম্পানি মনে করেন এই স্টেক আউট পর্যন্ত এই পর্যন্ত এই পয়েন্টে যখন আসে ম্যাচুরিটিতে, এর উপরে আর যেতে পারে না, এর পরের ধাপই ডিক্লাইন, ওই প্রোডাক্টের ডিক্লাইন হইতে হয়। তো এখন কোম্পানিগুলো টার্গেট থাকে এই ম্যাচুরিটিতে এসে কত কত কতদিন সার্ভাইভ করা যায়। সো ম্যাচুরিটিতে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট, তখন অনেক বেশি ইনোভেশন আনতে হয়, অনেক বেশি ইনভেস্ট করতে হয়, করে করে এই ম্যাচুরিটিতে রাখতে হয় কোম্পানিটাকে। তো আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই এটা। তো আমার প্রথমে হচ্ছিল কি আমার ইন্ট্রোডাকশন। তো আমরা হচ্ছিল গিয়ে লাইক আমরা যদি ধরি আইফোনকে, আইফোন যখন কত 2002, 2003 নাকি 2004 এরকম কিছু একটা সালে আইফোন যখন আসে প্রথম, তখন কিন্তু মার্কেট অলরেডি কার দখলে? 2004-5 যখন আইফোন আসে তখন মার্কেটে কোন ফোনটা চলে, মার্কেটে কার দখলে? Nokia. হাওয়াই আর স্যামসাং। তখন নোকিয়া সবচেয়ে ভালো চলতো। এক্স্যাক্টলি, নোকিয়া। তখন কিন্তু নোকিয়া কোন স্টেজে আছে বলেন তো, যখন অ্যাপল ইন্ট্রোডাকশনে ছিল? তখন ম্যাচুরিটি। 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 সো ম্যাচুরিটির পরের স্টেজে কিন্তু ডিক্লাইন, এটা কিন্তু আমরা নোকিয়ার ক্ষেত্রেও কিন্তু দেখবো, ওরা কিন্তু পরে কিন্তু ডিক্লাইনে গেছে, ওরা কিন্তু ধরে রাখতে পারে নাই। তো ইন্ট্রোডাকশনের সময় হচ্ছে কি আমার সেলস আমার বাড়তে বাড়তে এরপর কি হবে, একটা গ্রোথ হয়, সেলস গ্রোথ, লাইক স্টিভ জবস যখন হচ্ছে গিয়ে টাচ যখন আইফোন 5টা যখন বের করলো তখন কিন্তু একটা হিউজ বুস্ট, মানে 4 পর্যন্ত যেরকম ছিল আইফোন 5 থেকে পুরো লুক চেঞ্জ। তো তখন কিন্তু একটা গ্রোথ স্টেজে চলে আসছে, তখন ইয়ারবাডস, তারপরে এই কি বলে ছোট ছোট এয়ারপড আনলো, আইপ্যাড আনতেছে, ম্যাক, মানে বিভিন্ন ধরনের ফিচার্স আনতেছে, তখন কিন্তু এরকম গ্রো করলো কোম্পানিটা 13, 14, 15 দিকে, 13, 14 দিকে।
সো 13-14 দিকে যখন আসলো এই টাইম থেকে এই টাইমে স্টেক আউটটা কি? স্টেক আউটটা হচ্ছে অনেকগুলো কোম্পানি যারা ঝরে পড়ে এই যে এইখানে স্টেক আউট গ্রোথের পর ওরা সামল দিতে পারে না, এই টাইপের কোম্পানিতে ওরা ম্যাচুরিটি পর্যন্ত যাইতে পারে না, ওরা আগেই ওরা মার্কেট আউট হয়ে যায়, স্টেক আউট একটা হাই বুস্ট নিয়ে ডিক্লাইন হয়ে যায়। বা এই যে বা আমার কোম্পানির মার্কেটটা গ্রোথ স্টেজের পর ম্যাচুরিটি স্টেজে যাওয়ার জন্য, লাইক অ্যাপল যখন গ্রোথ স্টেজে আছে এখান থেকে যখন ম্যাচুরিটিতে যাবে, এই যাওয়ার মাঝখানে কিছু কিছু কোম্পানি স্টেক আউট হয়ে যাবে। লাইক স্টেক আউট মানে কি? ওরা হচ্ছে দে উইল গিভ আপ, দে ক্যান নট সার্ভাইভ। কিছু কিছু কোম্পানি মার্কেট আউট হতে হবে, কারণ আমার কোম্পানিটা গ্রোথের পর এমন বেশি মার্কেট দখল করে ফেলতেছে যেটা ম্যাচুরিটি স্টেজে চলে যাচ্ছে। সো কিছু কিছু কোম্পানি ঝরে পড়বে। লাইক এখানে কি হয়েছে, এখানে কিন্তু তখন কি হয়েছে, লাইক আমার ব্ল্যাকবেরি একটা ফোন ছিল, মানে ওদের হেভি কম্পিউটার, মানে একটা পশ প্রিমিয়াম, মানে আমরা তখন শুনতাম হচ্ছে যখন স্কুলে পড়তাম তখন শুনতাম আমেরিকার প্রেসিডেন্ট ব্ল্যাকবেরি ইউজ করে, এত সিকিউর। হ্যাঁ, সো সবাই কিন্তু একটা ব্ল্যাকবেরি একটা ক্রেজ ছিল। ওরাও গ্রোথে গেছে, ওরা গ্রোথে যাওয়ার পর ওরা স্টেক আউট হয়ে গেছে। এরপর আর অ্যাপেলের সাথে পারে নাই। এরপর কি এইচটিসি, এরাও পারে নাই। তারপর এরকম আরো এই সনি এরিকসন এরকম এরা কেউই পারে নাই। এরপর কি হলো, ম্যাচুরিটি। এখন অ্যাপল কোথায় আসছে? ম্যাচুরিটি স্টেজে আছে। স্যামসাং ও সেম ভাবে এখনো ম্যাচুরিটি স্টেজে আছে। স্যামসাংও স্টেক আউট হয় না, এর মধ্যে কি ডিক্লাইনে অলরেডি চলে গেছে নোকিয়া, অন্যান্য আরো কত অ্যালকাটেল, অনেক ধরনের ব্র্যান্ড, সনি, এরিকসন, এরা সবাই এইচটিসি, এরা সবাই ডিক্লাইনে চলে গেছে। তো দিস ইজ দা মানে প্রোডাক্ট লাইফ সাইকেল যে কোনো কিছুরই হচ্ছে গিয়ে। মানে যখন টিভি যখন নতুন আবিষ্কার হয় বক্সে, সবাই বলে ওয়াও ম্যাজিক বক্স। এই টিভি এখন আস্তে আস্তে ওই টিভি বাদ হয়ে গেছে, দিয়ে এখন কত চিকন একটা এলইডি মনিটর চলে আসছে। এলইডি মনিটর কয়েকদিন পর থাকবে না, দেখবেন দেয়ালের উপরে প্রজেক্টর চলবে শুধু। তো সবকিছুরই ডিক্লাইন আছে, যদি আনলেস অর আনটিল দে ইনভেস্ট a good amount of money and they can keep themselves up to date with the market. So এটাই ছিল হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট লাইফ সাইকেলের। সো এই চ্যাপ্টারটা ছোট, পরের চ্যাপ্টারটা আমাদের একটু লেন্দি, স্ট্র্যাটেজিক কেপেবিলিটিস। হ্যাঁ, সো এখানে অনেকগুলো টপিক আছে, এখানে বেশ ইম্পর্টেন্ট কিছু টপিকও আছে। তো আমার যে আগের চ্যাপ্টারটা আমি মাত্র ক্লোজ করলাম, এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আছে কারো? আমার কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তো আমরা পরের ভাইয়া জি ভাইয়া প্রিভিয়াস চ্যাপ্টার থেকে মানে চ্যাপ্টার 5 আমাদের যেটা পড়ালেন ওইটার কি হচ্ছে যে দুটা টপিক পড়াইছেন ওই দুটা টপিক আমাদের পড়লেই হবে? আর কি টপিক ছিল? না না ভাইয়া, আমি জিজ্ঞেস করছি আর কি, মানে যে দুটা টপিক আপনি পড়াইছেন ওই দুটা টপিক আমাদের পড়লেই হবে? আমি তো দেখি একটু, এই যে লাইফ সাইকেল পড়লাম, এরপর লাইফ সাইকেল, এরপর কি ইন্ডাস্ট্রি সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজিক অপশনস। এগুলো আসলে অত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, কারণ আমার তো আমি যেটা ফার্স্টেই বলেছি, কোশ্চেন কিন্তু আমার হুবহু আসবে না, আপনাকে কেউ বলবে না পোর্টারের 5 ফ্যাক্টর বলেন। হ্যাঁ, আপনাকে কিন্তু কেসের সাথে লিঙ্ক করাতে হবে। তো কেসের সাথে লিঙ্ক করানোর জন্য কিন্তু ওই দুইটা চ্যাপ্টারই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই দুইটা টপিক মাত্র যে দুইটা টপিক পড়ালাম, এখানে আরেকটা এক্সট্রা টপিক আছে, ইন্ডাস্ট্রি সেগমেন্টস এন্ড স্ট্র্যাটেজিক অপশনস। হ্যাঁ, তো এখানে আর কি না বোঝার মতো কিছু নাই। এগুলো তাও আমি বলবো, আমি যতটুকু পড়াচ্ছি আমার বাইরেও যদি যেগুলো যেগুলো বাদ যাবে ওগুলো অত এখন একদম আমরা অপশন আউটও করতে পারবো না। আমি বলতে পারবো না যে এটা খুবই কোনো ইম্পর্টেন্স নাই, এটা যদি চলে আসে চলে আসতে পারে। সো এটা আমরা জাস্ট একবার চোখ বুলাই যেতে পারি। সো যেহেতু আমাদের কাভার আপ করতে পারবো না, আমরা এরকম ছোটখাটো জিনিসপত্র স্কিপ করবো। তাহলে এটাও যদি এখন আমি প্রত্যেকটা পড়তে যাই, আমার পরের চ্যাপ্টারে যে পরিমাণে বড় ওটা আমি অর্ধেকও শেষ করতে পারবো না, একটা টপিক শেষ করতে পারবো। সো এখানে কি বলছে, ইন্ডাস্ট্রি সেগমেন্টস এন্ড স্ট্র্যাটেজিক অপশনস। এখানে আমার ইন্ডাস্ট্রি, আমার যেই একটু টেইলর করা, আমার
যে স্ট্র্যাটেজিটা থাকবে, আমার স্ট্র্যাটেজিটা, আমার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে একটু সেগমেন্টেশন করা। লাইক আমার প্রোডাক্টটা হচ্ছিল গিয়ে একটু ক্যাটাগরাইজ করতে হবে। হ্যাঁ, সেগমেন্টেশন মানে কি, মানে আমার একটা মার্কেট সেগমেন্টে আমার খেলতে হবে। রোলস রয়েস কি করে, রোলস রয়েস হচ্ছিল গিয়ে একটা প্রিমিয়াম মার্কেটে ওরা প্লে করে। ওরা কিন্তু সবাই ওর কম্পিটিশন না, সবাই ওর ক্লায়েন্টও না বা বায়ারও না। ওরা কিছু ওর স্পেসিফিক কাস্টমার্স আছে। সো ওদের কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি কি, প্রোডাক্টের ক্যাটাগরিটা হচ্ছিল গিয়ে ওদের একটা একটা প্রিমিয়াম একটা ফিল আসবে, একটা রয়্যাল ফিল আসবে, এই টাইপের প্রোডাক্ট ক্যাটাগরি। তারপর হচ্ছে গিয়ে আপনার ওটা হচ্ছে গিয়ে কারের মধ্যে পড়ে। সো একটু ক্যাটাগরাইজ করা, এটা কাস্টমার কারা, প্রাইমারি কাস্টমার কারা, সেকেন্ডারি কাস্টমার কারা, লোকালি বেসবে নাকি বিদেশে কাস্টমার আছে, এই ধরনের কাস্টমার ঠিক করা। এরপর সেগমেন্টেশন কি, এরপর বিভিন্ন রিজন, বিভিন্ন কান্ট্রিতে যদি আমার ব্যবসা থাকে, তাহলে বিভিন্ন কান্ট্রি রিজনের ব্যবসায় করার জন্য আমার কাস্টমার বিহেভিয়ার ডিফারেন্ট, বাইং ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। সো ওগুলা থেকে আমাদের একটু সেগমেন্টেশন করা। এরপর আমার কম্পিটিটরস কারা, লাইক আমার স্ট্রংগেস্ট রাইভাল কারা আছে। যে কোনো কোম্পানি যখন টয়োটা যখন ব্যবসা করে, তখন ওরা দেখে কি ওদের স্ট্রংগেস্ট কম্পিটিশন কিন্তু রোলস রয়েস না, ওদের স্ট্রংগেস্ট কম্পিটিশন হচ্ছে হন্ডা। ওদের ক্যাটাগরি কারা আছে। সো এইগুলো একটু আলাদা করা, মানে এই 4টা কনসিডার করে আমরা একটা প্রোডাক্টকে বা একটা বিজনেসকে সেগমেন্টাইজ করি। ঠিক আছে, সো এটাই বাকি ছিল। তো আমি যেগুলো স্কিপ করব আপু, ওগুলো হচ্ছে গিয়ে আমার যে ইম্পর্টেন্ট না তা না, ওগুলো খুবই সিম্পল, এবং ওগুলা অত রিলেট করার জন্য আমার মনে হয় না ওটা অত কাজে দেয়, তাই আমি ওগুলা বাট আপনারা পড়ে নিন। আর আমি যদি স্কিপ করে আপনারা একটা পড়েন, পরে পড়লে আমার যে পরবর্তী ক্লাস, ওই ক্লাসে যদি না পড়ে যদি না বুঝেন, তাহলে ওই ক্লাসে আমাকে কোশ্চেন করবেন। ঠিক আছে, তো আমি যে চ্যাপ্টারটা একবার পড়ে যাব, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছ থেকে এই চ্যাপ্টারটা আরেকবার A to Z লাইন বাই লাইন পড়েন আপনারা, তাহলে আপনাদের দেখবেন হয়ে গেছে A to Z। এরপর যেগুলো না বুঝেন, এগুলো পরের ক্লাসে আমাকে আবার কোশ্চেন করেন। স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস। এই চ্যাপ্টারে আমার হচ্ছে গিয়ে একটা ব্যবসায়, হ্যাঁ, আমি তো এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমি পুরোপুরি আমি শিখলাম। এক্সটার্নাল এনভায়রনমেন্ট গুলো আমাদের কিভাবে ট্যাকেল করতে হয়, বা কি কি উপায়ে আমরা কি কি এক্সটার্নাল থ্রেট থাকতে পারে, বা কি কি ধরনের এক্সটার্নাল ফোর্সেস আছে আমরা কনসিডার করতে পারি একটা ব্যবসার ক্ষেত্রে। সো এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে গিয়ে কোম্পানির যেই স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস আছে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস মানে একটা কোম্পানি স্ট্র্যাটেজিক্যালি কতটুকু কেপেবল হতে পারে। হ্যাঁ, মানে কতটুকু কেপেবল, এটা আমরা মেজার করবো হচ্ছে গিয়ে এই কয়েকটা এখানে আমাদের থিওরিটিক্যাল রিসার্চ আছে। লাইক একটা হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর এন্ড কম্পিটেন্স, একটা কোম্পানির কতটুকু কম্পিটেন্স আছে, হ্যাঁ, কতটুকু ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস আছে, লাইক এগুলো আমরা একটু ডিটেলে নিচে পড়বো। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওদের স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস। এরপর একটা কোম্পানির মেইন জিনিস কি, রিসোর্স। আমি বড় বড় স্বপ্ন দেখলাম, বড় বড় জিনিস প্ল্যান করলাম, আমার রিসোর্স তো থাকতে হবে, আমার টাকা থাকতে হবে, আমার হিউম্যান রিসোর্স থাকতে হবে, আমার ক্যাপিটাল, আমার আমার অ্যাসেট, আমার ট্যানজিবল ইনট্যানজিবল, আমার সব ধরনের রিসোর্স থাকতে হবে। হ্যাঁ, রিসোর্স ছাড়া তো আমি স্বপ্ন দেখে লাভ নাই। এরপর কি, আমার একটা মেইন ফ্যাক্টর, আমার ভ্যালু চেনটা কতটুকু স্ট্রং। ভ্যালু চেন কি, ভ্যালু চেন বলতে কি বুঝি, ভ্যালু চেন হচ্ছে কি আমার একটা প্রোডাক্টের বানানো থেকে শুরু করে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে বেচার পরে আফটার সেলস সার্ভিস পর্যন্ত A to Z, এটা আমার ভ্যালু চেন। আমরা কিন্তু মেইনলি কি বেচি, আমরা কোনো প্রোডাক্ট বেচি না, আমরা কিন্তু ভ্যালু বেচি। হ্যাঁ, এই যে একটা শ্যাম্পু যে বেচে, শ্যাম্পুর দাম, একটা বড় শ্যাম্পুর দাম 400 500 1000 1200 টাকার হইতে পারে, কিন্তু গ্রামগঞ্জের মানুষজনরা এটা অ্যাফোর্ড করতে পারে না। ওর কাছে ভ্যালু কি, ওর কাছে ভ্যালু হচ্ছে 2 টাকার প্যাকেট। সো ইউনিলিভার কি করতেছে, 2 টাকার প্যাকেট গ্রামে দিয়ে আসতেছে, এটা ওদের কাছে ভ্যালু করে দেখা ওরা এটার জন্য টাকা দিচ্ছে।
একটা ওদের কাছে যদি আপনার 1200 টাকার শ্যাম্পু বিদেশি লরিয়াল প্যারিস আইনা রাখেন, ওরা কি কিনবে বলেন? না, কিনবে না। কিনবে না কেন? কারণ ওর কাছে ওটার কি নাই কোনো, অ্যাফোর্ড করার অ্যাবিলিটি নাই, তাই ওর কাছে ওটার ভ্যালুও নাই। ওর ভ্যালু নাই। এক্স্যাক্টলি, ওর কাছে কোনো ভ্যালু নাই, ওর কাছে টাকার ভ্যালুটা বেশি। এবার সাপ্লাই চেন, যেটা কিছুক্ষণ আগে লেকচার দিলাম, সাপ্লাই চেন, টয়টার যে এক্সাম্পলটা দিলাম, সাপ্লাই চেন আমার কি আছে, এরপর আমি কি কি প্রোডাক্ট এবং সার্ভিস অফার করতেছি, প্রোডাক্ট সার্ভিসের পোর্টফোলিও। তো আমরা হচ্ছে কি এই 5টা ব্রড লাইনে আমরা এই 5টা জিনিস, এই 5টা যদি স্ট্র্যাটেজিক্যালি যদি এই 5টা জিনিস আমরা আমাদের ফেভারে আনতে পারি বা আমাদের হ্যাঁ ফেভারে আনতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এটা প্রুফ করবে আমাদের স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস কতটুকু। সো ফার্স্টে আমরা যে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর এন্ড কম্পিটেন্স। সো ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি মানে যেগুলো আপনার সাকসেসের জন্য খুবই ক্রিটিক্যাল, লাইক ইউ হ্যাভ টু ডু ইট ফর সাকসেস, মানে এটা ছাড়া আপনার সাকসেস ইম্পসিবল। হ্যাঁ, মানে ইউ মাস্ট ডু ইট টু সার্ভাইভ ইন ইউর ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো যেমন অ্যাপল আমরা কিনি কেন? বেসিক্যালি কিন্তু কিনি ওর টেকনোলজি, ওর ইনোভেশন, ওর ডিজাইনের জন্য আমরা অ্যাপল কিনি, টেকনোলজির জন্য অ্যাপল কিনি, ওদের লঞ্জিবিলিটির জন্য অ্যাপল, এগুলো কিন্তু ওর মার্কেটে টিকে থাকার জন্য ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এখন যদি আপনি অ্যাপল কেনার পর যদি আপনি 1 বছর পর দেখেন অ্যাপলটা নষ্ট হয়ে গেছে, অ্যাপলটা চার্জ চলে যেতেছে, আপনি কি পরে আর জীবনে অ্যাপল কিনবেন? বা আপনার অ্যাপলটা স্লো চলতেছে, হ্যাং করতেছে, ক্যামেরা হ্যাং করতেছে, আপনি কি আর অ্যাপল কিনবেন? না, তখন আর কিনবেন না। এটা কিন্তু ক্রিটিক্যাল সাকসেস, যেটা না থাকলে আপনি প্রোডাক্টই কিনবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এরপর আপনি যদি মনে করেন এখন আবার চিন্তা করেন আপনি গরুর দুধ বেচেন, হ্যাঁ মিল্ক বিটা দুধ বেচে, মিল্ক বিটা যদি আপনার 1 লিটার দুধে 1 লিটার মনে করেন 500 ml পানি মিশায়, হ্যাঁ আগে মিলাইতো 500 ml পানি, এখন মনে করেন 500 জায়গায় 100 বাড়ায় দিল, 600 ml পানি মিলায়, আপনার কি বেশি কিছু যায় আসে? আপনি কিনবেন না একটা একসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকলে? অ্যান্সার দেন কেউ। আমি মনে করি যে মিল্ক বিটার যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু বা মার্কেট একটা নাম হয়ে গেছে, রেপুটেশন, ওটার জন্য আই থিঙ্ক সবাই কন্টিনিউ করবে ওটাই কিনা। হ্যাঁ কন্টিনিউ করবে, বা মোস্ট অফ দ্য কেসেস আপনি টেরই পাবেন না ওরা যে কমাইছে, তাই না? আপনি তো টেরই পাবেন না কতটুকু পানি দিচ্ছে না দিচ্ছে। জি সো জি। আর আইফোন যদি হ্যাং করে সবাই টের পাবে এবং কিনবেই না। তো এটাই হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এন্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কোর কম্পিটেন্স। হ্যাঁ, লাইক কোর কম্পিটেন্সটা হচ্ছে কি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরের পর এখানে হচ্ছে কি আরেকটা টপিক ছিল হচ্ছে কোর কম্পিটেন্স। কোর কম্পিটেন্স হচ্ছে আমার ইউনিক যেই কম্পিটেন্সিসটা আছে, লাইক আমার হচ্ছে যদি আমি টয়োটার কথা চিন্তা করি, ওর কম্পিটিটিভনেসটা কি? ওদের কম্পিটিটিভনেস হচ্ছে টেকসই গাড়ি এবং কম দাম। হ্যাঁ, কম দাম এবং টেকসই গাড়ি, এটা হচ্ছে ওর কোর কম্পিটেন্স। সো এখানে বলছে হচ্ছে কি আমাদের এই ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর দিয়ে কাজে লাগায় আমরা কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারি সেই জিনিসটা। এই যে এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে কি ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কি আমরা কি করতেছি, আমরা হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর এবং কোর ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরকে কাজে লাগে আমরা কিভাবে কম্পিটিটিভ কোনো অ্যাডভান্টেজ নিতে পারি মার্কেটে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কি? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে অন্যান্য কম্পিটিটর থেকে আমি কোন জায়গায় আগায় আছি, ওটাই আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ।
হ্যাঁ, যেমন কি বললাম, অ্যাপল ওর টেকনোলজি থেকে ও আগে আছে, সো ওটা ওর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো ওটা কিভাবে পাইছে, ওর কিছু ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর কাজে লাগায় ও এই জিনিসটা পাইছে। সো ফার্স্টে কি থ্রেশহোল্ড কম্পিটেন্স, থ্রেশহোল্ড কম্পিটেন্স কি দ্য অ্যাক্টিভিটিস and processes involved in using and linking the firm's resource necessary to stay in business. হ্যাঁ, আমরা যদি এই ছকটা দেখি তাহলে একটু বেশি বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এখানে ফার্স্টে বলছি কি আমরা থ্রেশহোল্ড কম্পিটেন্স, থ্রেশহোল্ড কম্পিটেন্স কই আছে, এই যে এই জায়গায় আছে, যেখানে আমার হ্যাঁ আমার রিসোর্স আছে কিন্তু আমার কোনো এসসিএ না। এসসিএ মানে কি, সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আমার কোনো মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি না থাকে, হ্যাঁ, লাইক আমি বলি, যদি মনে করেন আপনার শাওমির মনে করেন কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই ধরতে গেলে, কারণ ওদের রেডমি, তারপর ছোটখাটো ওদের সেম রেঞ্জের অনেক কম্পিটিশন আছে, ওর কোনো সাস্টেইনেবল কম্পিটিটিভ কোনো অ্যাডভান্টেজ নাই, কিন্তু ওদের অনেক রিসোর্স আছে, ওদের কাছে অনেক টাকা আছে, ম্যান পাওয়ার আছে, তখন ওরা কি করবে, যে ওরা এই এই পজিশনে থাকবে। রিসোর্স, থ্রেশহোল্ড রিসোর্স তো হচ্ছে গিয়ে the activities and processes involved in using and linking the firms necessary to stay in business. ঠিক আছে, ওর যত রিসোর্স আছে, ওর কাছে তো রিসোর্স আছে এখানে, তাই না, রিসোর্স তো আছে, অ্যাডভান্টেজ না থাকলে কি হচ্ছে, ওর রিসোর্স গুলো কাজে লাগায়া ম্যাক্সিমাম ইউজ করে ও মার্কেটে টিকে থাকার চেষ্টা করবে বা মার্কেটে সার্ভাইভ করবে, ও রিসোর্স গুলো কাজে লাগায়। এরপর কোর কম্পিটেন্স কি, কোর কম্পিটেন্সটা হচ্ছে গিয়ে আমার কম্পিটিটিভনেস আছে, আমার কম্পিটিটিভনেস আছে, এবং সেটার কারণে আমার আমার একটা সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজও আছে, যেটা আমার কোর কম্পিটেন্স বলবো, যেটার জন্য আমি মার্কেটে টিকে থাকবো। ঠিক আছে, এটা কি বলছে, এটা বলছে হচ্ছে কোর কম্পিটেন্স, যেটা মার্কেটে রেপ্লিকেট করা খুব ইজি না। মানে যেমন আবার আসি, আমি অ্যাপোলো যদি এক্সাম্পল দিই, ওদের যেই টেকনোলজির কারণে ওরা যে কোর কম্পিটেন্স পাইছে, ওদেরকে রেপ্লিকেট করা অতটা ইজি না, কারণ ওদের আলাদা আইওএস সিস্টেম, এগুলো সব কিন্তু রেপ্লিকেট করা অতটা ইজি না। হুম, তারপর যেমন টয়োটার সাপ্লাই চেন, এটাও রেপ্লিকেট করা অতটা ইজি না। এর পরের টপিকটা হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড রিসোর্স। এই যে থ্রেশহোল্ড রিসোর্স, এটা থ্রেশহোল্ড কম্পিটেন্স, এখানে আমার কি থাকবে, এখানে আমার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই কিন্তু কম্পিটেন্স আছে, আমার কম্পিটেন্স আছে কিন্তু কোনো আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমরা অ্যাচিভ করতে পারি নাই। এইখানে কি করে মানুষজন, এখানে মানুষজন তাদের বেসিক যেই রিসোর্সেস গুলো আছে, হ্যাঁ, মার্কেটে সব ফার্মের যে বেসিক যে রিসোর্সেস গুলো আছে ওগুলোর উপর ফোকাস করে, এবং ওরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাচিভ করার জন্য থ্রাইভ করে। এখান থেকে কম্পিটেন্স থেকে ওরা আর কি নেক্সট স্টেপে ওদের কোর কম্পিটেন্স। হ্যাঁ, আর ইউনিক রিসোর্স, একটা মানুষের, একটা কোম্পানির মনে করেন রিসোর্স আছে কিন্তু আবার সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজই আছে, তার মানে ওর রিসোর্সটা এতই ডিফারেন্ট যে ওইটাই ওর হচ্ছে গিয়ে মানে সেলিং ভ্যালু। ঠিক আছে, এইখানে হচ্ছে যেমন কি আছে, যেমন আমাদের বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি চিন্তা করেন, এদের কাছে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই, মানে বাংলাদেশের তো এমন না যে জারা টারা বাংলাদেশি ব্র্যান্ড বা লুই ভুটন বাংলাদেশি ব্র্যান্ড। তো বাংলাদেশের রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে, চিপ লেবার আছে, তো চিপ লেবার থাকার কারণে কি হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইছে, যে মানুষজন এখানে আসে অটোমেটিক। তো ওর কাছে একটা ইউনিক রিসোর্স আছে যেটা হচ্ছে লো লেবার কস্ট, এটা কারণে ওটা অ্যাচিভ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা গেল লাইক ফার্স্ট একটা কোর কম্পিটেন্স অ্যান্ড ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর অ্যান্ড কোর কম্পিটেন্স গেল আমার। এরপর আমরা আসি রিসোর্সেস। হ্যাঁ, রিসোর্সের মধ্যে আমরা কি করি, রিসোর্স হচ্ছে গিয়ে আমাদের রিসোর্স বলতে কি বুঝি,
কোম্পানির অ্যাসেট। অ্যাসেট, হ্যাঁ অ্যাসেট আমার রিসোর্স হতে পারে। তারপর হচ্ছে কি আমার যে কোম্পানি যে মানুষগুলা এগুলা হ্যাঁ, এমপ্লয়ি রিসোর্স। যদি কোনো টেকনিক্যাল এক্সপার্ট থাকে বা লেটস সে যে অনেকদিন ধরে কাজ করে আসে, তখন ওটাও একটা রিসোর্স। এক্স্যাক্টলি। সো আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার কোম্পানির আমার যেহেতু এটা আমার চ্যাপ্টারটা হচ্ছে স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি আমার করতে, সো এটার জন্য হচ্ছে আমার নিজেদেরকে একটা কি রিসোর্স অডিট, আমার রিসোর্স কি পরিমাণ আছে এটা একটা মানে রিচেক দেওয়া। হ্যাঁ, সো আমার লাইক কি কি ফিজিক্যাল রিসোর্সেস আছে যেটা কোম্পানি ওন করে। হ্যাঁ, সো এই রিসোর্স গুলো ফিজিক্যাল রিসোর্স গুলো আমি প্রায় প্রায় হচ্ছে গিয়ে আমার আমার প্রোডাক্টিভিটি লাইক আমার একটা বিশাল বড় মেশিন আছে। হ্যাঁ, এই মেশিনটাকে আমি প্রায় প্রায় দেখবো যে আমার আসলে এটা এখন এফিসিয়েন্ট কিনা। আমি কেনার পর আমার তেল এতটুকু খাইতো, এখন তেল অনেক বেশি খাচ্ছে, কোনো রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স করলে আমার কোনো টাকা কমবে কিনা। হ্যাঁ, সো এই ধরনের হচ্ছে গিয়ে আমার কিছু লাইক ডিসিশন নেওয়া ফিজিক্যাল রিসোর্স গুলোর ক্ষেত্রে। ইনভেন্টরি গুলো যে আছে ইনভেন্টরি গুলোকে আরেকটু কিভাবে বেটার লাইক জাস্ট ইন টাইম অ্যাপ্রোচ ফলো করতে পারি। লাইক আমার যখন যেটা দরকার টয়োটার কাছ থেকে আমি টয়োটা যেটা করে জাস্ট ইন টাইম, মানে তো আপনার যেটা লাগবে প্রোডাকশনের জন্য ওটা জাস্ট ইন টাইম আপনার সামনে হাজির। সেগুলো কিভাবে আমরা করি। তো একটা রিসোর্স ফিজিক্যাল রিসোর্স গুলো আমার একটা কোম্পানির রিসোর্সের মধ্যে পড়ে। এরপর কি ট্যানজিবল ইনট্যানজিবল অনেক ধরনের রিসোর্স থাকতে পারে আমাদের। হ্যাঁ, সো ট্যানজিবল রিসোর্স কোনগুলো লাইক আমার যেমন বিল্ডিং প্রপার্টিজ এগুলো হচ্ছে ট্যানজিবল। ইনট্যানজিবল কোনগুলা লাইক আমি যদি বলি মাইক্রোসফটের ওদের হচ্ছে গিয়ে যেই টেকনোলজিক্যাল এআই বা ওদের যে টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ বা সার্ভার আছে বা ইনট্যানজিবল সফটওয়্যার আছে, ওগুলো হচ্ছে গিয়ে ওদের অন্যান্য রিসোর্স, ওগুলো আমরা টাইম টু টাইম রিচেক করব। তারপরে হিউম্যান রিসোর্সেস যেটা মাত্র বললাম, আমাদের কতটুকু স্কিল বেস আছে, আমার কতজন, আমার কালচার কতটুকু ইনফ্লুয়েন্স করতেছে, সার্ভিস দেওয়ার ক্যাপাবিলিটিস কিরকম আছে আমার এমপ্লয়ীদের। হ্যাঁ, সো হিউম্যান ক্যাপিটাল যেটা বলে। সো এটার জন্য এখানে হচ্ছে গিয়ে বেশ কিছু সাজেশন দিচ্ছি হিউম্যান ক্যাপিটাল কিভাবে আপনি ইনক্রিজ করবেন ট্রেনিং এর থ্রুতে, এডুকেশনের থ্রুতে। হ্যাঁ, মোটিভেশন, পার্টিসিপেশন, ওয়ার্কফোর্স ফ্লেক্সিবিলিটি দিতে পারেন। ওই যে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্কিং এভাবে করে কোভিড-19 পর শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম এর কালচার, হাইব্রিড ওয়ার্কিং। ঠিক আছে, এগুলো সব হচ্ছে গিয়ে আপনার লাইক একবার জাস্ট গো থ্রু করবেন রিসোর্সেস। এরপর আমার মেইনলি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস কি কি আছে। হ্যাঁ, আমাদের কাছে কিরকম মানে এখন আমাদের টাকা লাগবে তো মেইনলি। সো আমাদের ফাইন্যান্সের অপশন কি কি আছে, আমরা কি ক্রাউড ফান্ডিং করব, আমরা কি ডোনেশন নিব, নাকি আমরা ডেট নিব, নাকি আমরা ইকুইটি ফান্ডিং করব। এই ধরনের আমার রিসোর্স নিয়ে অডিট করতে হবে। এরপর আমার টেকনোলজিক্যাল রিসোর্স আছে লাইক এই টেকের যুগে হচ্ছে আমার টেকনোলজিক্যালি আমি আইটি ক্ষেত্রে আমার যে কোনো বিজনেস এখন আপনার ক্লাউডে আপনার রাখতে হয় বা আমাদের কম্পিউটার ইউজ করতে হয়, আমাদের ফাইল ট্রান্সফার করতে হয়। তো আপনার ইন্টারনাল সার্ভার কতটুকু সেফ, আপনি কতটুকু প্রোটেক্ট করতে পারবেন আপনার কোম্পানিকে, টেকনোলজিক্যাল রিসোর্স। ঠিক আছে, এবার বিগ ডেটা এন্ড অ্যানালিটিক্স। তো এগুলো হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং, তারপর এআই, এইসব নিয়ে কথা। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, একবার গো থ্রু করে নেবেন, ইম্পর্টেন্ট টপিকস আছে সামনে। তো এগুলো হচ্ছে এক্সাম্পল দেওয়া। এই যে কগনিটিভ টেকনোলজি নিয়ে কথাবার্তা, এগুলো সব আমার রিসোর্সের মধ্যে। ডিজিটাল অ্যাসেটস কোনগুলো একটা বলেন, এক্সাম্পল দেন। ধরে নেন যে আপনার কোম্পানি কিছু লেটস সে অ্যাডভার্টাইজমেন্ট কন্টেন্ট বা হয়তো ওরকম কোনো কিছু ডেভেলপ করেছিল। লেটস সে যে একটা ডিজিটাল ক্যাম্পেইন করলো, এখানে একটা কিছু অ্যাড হবে, তারপর একটা ইভেন্ট হবে। কারণ ওটাতে যে হাইপ তৈরি হয়েছিল, যে জিনিসটা তৈরি হয়েছিল বেসিক্যালি যে গুডউইল, আই গেস একভাবে বলা যায়, ওটাই আই থিঙ্ক ওদের ডিজিটাল অ্যাসেট। ভেরি গুড, এক্স্যাক্টলি। তো আমার ডিজিটালি যে জিনিসটা হচ্ছে আমার ভ্যালু অ্যাড। ইভেন আমি যে একটা লাইক আমার কোম্পানি একটা রিসার্চ করে একটা বই বের করছে, একটা পিডিএফ, একটা ফাইল, ওটাও আমার জন্য ডিজিটাল অ্যাসেট হতে পারে। একটা পিএনজি ছবি, ওটাও আমার জন্য ডিজিটাল অ্যাসেট হতে পারে। তো এগুলো সবই আমার জন্য ডিজিটাল অ্যাসেট।
এরপর ক্রিপ্টো কারেন্সি, আমরা সবাই জানি এখন ক্রিপ্টো কারেন্সি একটা ডিজিটাল কারেন্সি, যেটার আসলে কোনো এক্সিস্টেন্স নাই। এরপর কি, এরপরের টপিকটা হচ্ছে গিয়ে আমার বেঞ্চমার্কিং কম্পিটেন্স। সো আমি আমার যেই কম্পিটিটরস আছে, কম্পিটিটরকে আমি বেঞ্চমার্ক করব। লাইক আমি যখন একটা কোম্পানিতে ঢুকি, আমার তো একটা টার্গেট থাকতে হবে, আমি এ কে টপ করে দিব, আমি এটা ফলো করতেছি, আমি ও যা যা করে আমি ওটা ফলো করব। হ্যাঁ, একটা জুতার কোম্পানি যখন ঢুকে ওরা অবশ্যই চিন্তা করে ওরা পিউমা, নাইকি, অ্যাডিদাস এগুলার গিয়ে ওরা গিয়ে স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করে। হ্যাঁ, ওদেরকে বেঞ্চমার্ক করে, বেঞ্চমার্ক করে ওদের সমান হতে চায়। হ্যাঁ, অ্যাপেক্স যখন বাংলাদেশে ব্যবসা শুরু করছে ওরা কিন্তু ওদেরকেই ফলো করছে, ওদের বিজনেস স্ট্র্যাটেজি, ওরা কিভাবে কি বিক্রি করছে, কোনো না কোনো জুতার কোম্পানিকে বেঞ্চমার্ক করছে। সো বেঞ্চমার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো বেঞ্চমার্কিং কেন করব? যাতে আমি আমার প্রোডাক্ট ইমপ্রুভ করতে পারি, আমি আমার নিজেকে ওই চ্যালেঞ্জ দিতে পারি, আমি নতুন ইনোভেশন আনতে পারি, আমি আমার অন্যান্য কম্পিটিটরকে সারপাস করতে পারি। হ্যাঁ, সো এখন বেঞ্চমার্কিং কিন্তু সবসময় এটা না যে আমি মানে আমার অন্য কম্পিটিশনকে বেঞ্চমার্ক করতে পারি, আমি আমার নিজেরও বেঞ্চমার্ক করতে পারি। আমি এই বছর আমি সেল করলাম 5 কোটি টাকা, আমি বললাম আমি নেক্সট ইয়ার 10 কোটি টাকা, নিজেই নিজের বেঞ্চমার্ক, আমি 5 কোটির নিচে নামবো না, আমি 5 কোটির বেশি বেচবো। সো আমি আমার নিজেরই নিজে বেঞ্চমার্ক করতে পারি। সো এর কিছু বেসিস আছে বেঞ্চমার্কের, লাইক ইন্টারনাল বেঞ্চমার্ক যেটা আমি বললাম, নিজের হিস্টোরিক্যাল চেঞ্জ মানে ট্রেন্ড যেটা চলতেছে, মানে নিজেকে নিজে চ্যালেঞ্জ দেওয়া, এই প্রোডাক্টটা এবার কোয়ালিটি এরকম হয়েছে, পরের বার কোয়ালিটিটা আরেকটু বেটার করা। হ্যাঁ, সো কেএফসি কি করে, ওদের কোয়ালিটি রেগুলার বেটার করার জন্য নিজেদেরকে নিজে বেঞ্চমার্ক করতে থাকে। এরপর কম্পিটিটিভ বেঞ্চমার্ক যেটা বললাম, আদার কম্পিটিশনে যারা আছে ওদেরকে বেঞ্চমার্ক করা। এরপর অ্যাক্টিভিটি বেঞ্চমার্ক কি? অ্যাক্টিভিটি বেঞ্চমার্ক হচ্ছে আমি একটা কোম্পানি একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটিকে বেঞ্চমার্ক করবো। লাইক আমি ধরলাম টয়োটা জাস্ট ইন টাইম, মানে ওদের ইনভেন্টরি সিস্টেম যেটা কাইজেন, এই কাইজেনটারে আমি গিয়ে আমি অ্যাক্টিভিটি বেঞ্চমার্ক করবো। আমি টয়োটার মতো আমি এফিশিয়েন্ট হতে চাই সাপ্লাই চেনে, এভাবে বেঞ্চমার্ক করতে পারি। আর কি কি আছে? নর্মাল জেনারিক বেঞ্চমার্ক, লাইক মানে কনসেপচুয়ালি সিমিলার। হ্যাঁ, সো এই ফর্মুলা ওয়ানের যেই লাইক রেসে যে সেকেন্ডের মধ্যে, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেকেন্ডের মধ্যে চাক্কা টাক্কা ফর্মুলা ওয়ানে দেখেন চাক্কা টাক্কা সব চেঞ্জ করে আবার রেডি করে দেয়, সেকেন্ডের মধ্যে আবার রওনা দেয় গাড়িগুলা। সো এইগুলো টেকনিক কিন্তু সব ম্যানুফ্যাকচারার কার কোম্পানি আবার ইউজ করে জেনারিক ওয়েতে, যে কিভাবে অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি জিনিসগুলো চেঞ্জ করা যায় বা ফিক্সিং করা যায়। তারপরের টপিকটা কি আমার ভ্যালু চেন। এই যে ভ্যালু চেনটা কি, একটা কোম্পানির শুরু থেকে শেষ করে আমি যেটা বললাম, একদম সেল করার পর আফটার সেল সার্ভিস পর্যন্ত যা যা হয় সবই কি আমার ভ্যালু চেনের মধ্যে পড়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভ্যালু চেনটাও, মানে এই চ্যাপ্টারে যা যা পড়াচ্ছি সবই খুবই ইম্পর্টেন্ট। এটা এই দুইটা চ্যাপ্টার আরেকবার পড়বেন বাসায় বসে। তো ভ্যালু চেন কেন নাম দিছে? ভ্যালু চেন নাম দিছে কেন? কারণ আপনি যে একটা মনে করেন সাবান ইউজ করতেছেন, এই সাবানটা যে আপনার কাছে ভ্যালুয়েবল, এটা কি সাবান কি গাছে হয়? সাবান কি আমি অটো ভ্যালু ক্রিয়েট হইছে দেখি সাবানের ভ্যালু ক্রিয়েট করা হয়েছে? ভ্যালু ক্রিয়েট করা হয়েছে কি থেকে সাবানের ভ্যালু ক্রিয়েট হয়েছে? এটা শুরুটা কই সাবানের বলেন তো? এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন ভাইয়া? না না না, ওইটা না, আমি বলতেছি এই যে সাবান যে আমাদের কাছে ভ্যালুয়েবল একটা জিনিস, এই সাবানটা তো আমার নর্মালি গাছে হয় না, এটা তো আমি পাই নাই, কেউ তো আমাকে সাবানটা বানায়া এরপর আমার কাছে বলছে এই দাও এটা তোমার দরকার, এটা দিয়ে তুমি গা পরিষ্কার করবা। সো এই সাবানটা লাইক যেই কোম্পানিটা আমাদেরকে অফার করতেছে, ওই কোম্পানিটা এই সাবানটা কি দিয়ে বানায়, মানে শুরু হয়েছে কোত্থেকে এটা, মানে ওর কি ইনগ্রিডিয়েন্ট কি, সাবান বানানোর জন্য মেইন ম্যাটেরিয়াল কি? যতদূর আমি জানি যে লাই নামের একটা কেমিক্যাল আছে, ওইটা লাগে সাবান বানাইতে। এক্স্যাক্টলি, এবং কিছু অ্যাডিটিভ লাগে, কিছু কেমিক্যালস লাগে। আর এটা কিন্তু মেইন আমার এটা হচ্ছে চর্বি, বিভিন্ন ধরনের পশু পাখির যে গরু টরু এগুলো চর্বি, এই চর্বিগুলো ফ্যাট দিয়ে গিয়ে সাবানের মেইন ইনগ্রিডিয়েন্টটা করে। ওটার সাথে এরকম আপনি যেরকম বললেন কিছু কেমিক্যাল ইউজ করে, কিছু প্রসেস করে।
সো চিন্তা করেন নর্মালি কিন্তু চর্বি আমার কাছে একটা চর্বি বাসায় যে আমাদের কোরবানি হলো যারা যারা মুসলিম আছি কোরবানির পর কি চর্বিগুলো আমরা কি করি ফালায় দেই বা ই করি বা ওরকম কেয়ার করি না। মাংস পেলে যতটা খুশি হই চর্বি পেলে অতটা খুশি হই না আমরা, কারণ এটা আমাদের কাছে ভ্যালু নাই। কিন্তু এই চর্বিটাই কিন্তু আমার কাছে বেচতেছে ঘুরে ফিরে, খালি ভ্যালু ক্রিয়েট করে। সো এটাই ভ্যালু চেন। এই যে মনে করেন ইউনিলিভার লাইফ বয় বিক্রি করে, সো ওরা কি করলো একটা হাউস হোল্ডের থেকে এরকম বা সবার কাছ থেকে একটা এরকম কি করলো চর্বি কিনলো, মানে চর্বি সোর্সিং করলো, ওইটাকে ওরা প্রসেস করলো, অ্যাডিটিভ দিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করলো, করে ওটাকে বিভিন্ন প্রসেস করে ওটাকে সাবানে রূপান্তরিত করলো, করে এটা প্যাকেজিং করলো, প্যাকেজিং করে এখানে হচ্ছে ক্যাটরিনা ক্যাফ ঐশ্বরিয়াকে দাঁড়া করে দিল, ওরা এগুলা দেয়, ওরা দিলে সুন্দর হয়, তোমরাও দাও। হ্যাঁ, তো এটা যদি আমি পুরোটা বলি, আপনি যদি এখানে নিচের দিকে তাকান, আমি যখন বলতেছি যখন তাকান এখানেই এটা হয়ে যাবে ইনবাউন্ড লজিস্টিক্স। ওটা কি চর্বি, চর্বিগুলো ইনবাউন্ড লজিস্টিক্স, মানে আমার কি কি র মেটেরিয়াল, কি কি আমার ইনপুটস আছে, র মেটেরিয়াল গুলো নিলাম, এরপর কি করলাম অপারেশন করলাম, মানে এটা প্রসেস করলাম, প্রসেস করে বিভিন্ন অপারেশন করে মাঝখানে কি কোম্পানিটা চালাইলাম, মানে একটা ফ্যাক্টরি দিলাম, ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কাররা কাজ করলো, এদিকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এরা স্যালারি পাচ্ছে, এরপর অ্যাকাউন্টেন্টসরা আছে, এরা হিসাব করতেছে, এগুলো সব অপারেশনের মধ্যে। এই অপারেশনের মাধ্যমে কি হয়, প্রোডাক্টটা ইউনিলিভার কি করলো লাইফ বয় মানে প্যাকেজিং ট্যাকেজিং করে আউটবাউন্ড লজিস্টিক্স থেকে ইনবাউন্ড ছিল চর্বি আর কিছু কেমিক্যাল, এটা আউটবাউন্ড হইলো কি হয়ে, এটা সাবান হয়ে, সাবান হয়ে আউটবাউন্ড হইলো, মানে বের হইলো আমাদের এই অ্যাক্টিভিটির কারণে। এগুলো কিন্তু প্রাইমারি অ্যাক্টিভিটি, নিচের গুলো সব প্রাইমারি অ্যাক্টিভিটি। তারপর কি এই সাবান প্যাকেজিং এর পর ওরা কি করলো, টিভিতে ঐশ্বরিয়া ডাক দিল, ঐশ্বরিয়া ডাক দিয়ে বললো তুমি এই সাবান মেখে গোসল করো, গোসল করে তুমি ভিডিও করবো, ভিডিও করে আমরা বলবো এটা দিলে সুন্দর হয়, পরে সবাই ওরা কিনবে, এটার মধ্যে সুঘ্রাণ দাও, এটাকেও মার্কেটিং করো। তো এখানে আমরা মার্কেটিং করলাম, মার্কেটিং করার পর কি করলাম আমরা কিনলাম, পরে আমরাও সবাই ঐশ্বরিয়া হয়ে গেলাম ওটা দিয়ে। ঐশ্বরিয়া হয়ে যাওয়ার পর কি এটা কি সার্ভিস, আফটার সেল সার্ভিস। এটা এটা প্রাইমারি অ্যাক্টিভিটি, অনেকের সেলস পর্যন্ত শেষ হয়ে যায়, আবার অনেকের সার্ভিস পর্যন্ত যায়। এখন যদি আমি চিন্তা করি একটা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন আপনারে দিল বেচলো, এই যে সেলস এন্ড মার্কেটিং এসে সেলস করলো, ফার্স্টে কি থাকে একটা রড থাকে, প্লাস্টিক থাকে, ফ্যান থাকে, মোটর থাকে, এগুলো তো আপনার কোনো কাজের না। অপারেশনের মাধ্যমে এটা কি করলো, এটা একটা ওয়াশিং মেশিনে পরিণত হলো, মার্কেটিং করলো, সেল করলো, তারপর কি করলো আপনার বাসায় আসলো, বললো 2 বছর পর্যন্ত আপনার ফ্রি সার্ভিসিং, বা যারা বাইক চালান বাইকের দেখবেন হচ্ছে 2-3 বছরের জন্য ফ্রি সার্ভিসিং। সো এটাও প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো পুরোটাই কি, পুরোটাই একটা ভ্যালু চেন, মানে মানে একটা জিনিস ভ্যালুলেস জিনিস থেকে আপনাকে একটা এমন জিনিসে আইনে দেওয়া যেটা আপনার একটা ভ্যালু ক্রিয়েট করতেছে, তাই এটার নাম ভ্যালু চেন। ভ্যালু চেনের মধ্যে সব পড়ে। তো এগুলো আমার প্রাইমারি অ্যাক্টিভিটিস। তো আমরা যখন লিখবো, লেখার সময় আমরা ই করবো যে ওর এই ভ্যালু চেনের কোন স্টেজে কি হয়েছে না হয়েছে। তো প্রাইমারি অ্যাক্টিভিটি গুলা ওদের ঠিক ছিল, কিন্তু প্রাইমারি অ্যাক্টিভিটি গুলাকে আবার কিছু সাপোর্ট অ্যাক্টিভিটির মাধ্যমে সাপোর্ট করতে হয়। এই প্রাইমারি অ্যাক্টিভিটি গুলো হওয়ার জন্য ব্যাক এন্ডে কিছু সাপোর্ট লাগে, এই উপরের গুলো হচ্ছে ব্যাক এন্ডের সাপোর্ট। ব্যাক এন্ডের সাপোর্ট কি, ব্যাক এন্ডের সাপোর্ট ফার্স্টে প্রকিউরমেন্ট, আমার হচ্ছে গিয়ে এগুলোর জন্য আমার এই যে চর্বি, ইনবাউন্ড লজিস্টিক্সটা হচ্ছে একটা চর্বি, আর এই চর্বিটা প্রকিউরমেন্ট করতে হবে। এটা কি আমি হাউস হোল্ড থেকে নিবো, নাকি আমি কোনো ফ্যাক্টরি থেকে নিবো, নাকি আমি বিদেশ থেকে ইম্পোর্ট করবো, আমার প্রকিউর করতে হবে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমার টেকনোলজিক্যালি আমার এফিসিয়েন্ট হতে পারে, আমার অনেক আমার হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল এফিসিয়েন্ট হতে হবে। শুধু টেকনোলজিক্যাল কোম্পানিতে তা না, আমার হচ্ছে চর্বির কোম্পানিতেও হতে হবে। আমি কত তাড়াতাড়ি, কতটুকু হিট দিয়ে, কত কম হিটে, কত কম জায়গায় আমি বেশি সাবান বানাতে পারবো, এগুলো আমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট লাগবে। আমার এগুলো তো পুরো ম্যানেজ করবে মানুষ, আসলে সব তো ম্যানেজ করে মানুষই। তো মানুষের একটা এই হিউম্যান রিসোর্সের একটা লাগবে, ফার্ম ইনফ্রাস্ট্রাকচার, ফার্মের একটা সেট আপ লাগবে। এগুলো সব হচ্ছে আমার সাপোর্ট অ্যাক্টিভিটি, যেগুলোর মাধ্যমে আমরা প্রাইমারি অ্যাক্টিভিটি গুলো করে থাকি। এর মাধ্যমে কি হয় দেখবেন সাইডে মার্জিন, আমাদের প্রফিট হয়। ঠিক আছে, ভ্যালু চেনটা বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন আছে ভ্যালু চেনে বলেন? ভাইয়া ভ্যালু চেইন কি কি কাস্টমার স্যাটিসফ্যাকশনও কি কি বলা যায়? অবশ্যই, আফটার সেল সার্ভিস আছে না, জি, ঠিক আছে। ওটা তো ভ্যালু চেনের মধ্যে পড়বে। এ টু জেড সব ভ্যালু চেন। তারপর ইদানিং একটা কনসেপ্ট অনেক পপুলার হয়েছে, আউটসোর্সিং এন্ড শেয়ার সার্ভিস সেন্টার। হ্যাঁ, তো আউটসোর্সিং আর এগুলো এতই পপুলার হয়েছে, এই দেখবেন আমাদের একটা অ্যাকসেঞ্চারের নাম শুনেছেন আপনারা তো অ্যাকাউন্টিং লাইনে।
অ্যাকসেঞ্চার একটা কোম্পানি, অ্যাকসেঞ্চার হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি কোম্পানি যে কিনা অডিট বাদে বাকি সব সার্ভিস দেয়, অ্যাকাউন্টিং সার্ভিস, ট্যাক্স সার্ভিস। এরা হচ্ছে বিগ ফোর, ডেলয়েট, পিডাব্লিউসি, ইউআই, কেপিএমজি, এদের পরই হচ্ছে কি এরা। বাট এরা বিগ ফোর এর মধ্যে পড়ে না, কারণ এরা অডিট করে না। অডিট করলে এরাও বিগ ফোরে ঢুকে যেত, মানে এদের এত টার্নওভার। মাইক্রোসফট বলেন, গুগল, অ্যাপল, এরা বলেন, এরা সবাই করে কি অ্যাকাউন্টিং সার্ভিস, এরপর যা যা লাগে এইসব এইচআর সার্ভিস হাবি যাবি, এগুলো নিজেরা দেখে না, ওরা ফোকাস করে ওদের প্রোডাক্টের উপর এবং ওদের ডিজাইনের উপরে। তো ওরা হচ্ছে কি করে কি এই সার্ভিস গুলো আউটসোর্স করে, ওদেরকে দিয়ে দেয়, ওরা পুরো হেডেক ওদের, ওদেরকে একটা মাস শেষে টাকা দেয় বা ইয়ারলি টাকা দেয়, ওরা পুরোটাই করে, মানে জিনিসটা কি আউটসোর্স করে নেওয়া। এতে কি হয়, ওর একটা ডিপার্টমেন্ট ফুল চালাইতে হয় না, ওর এখানে হচ্ছে গিয়ে ওর কস্ট কমে যায়, ওর হ্যাসেল নাই, ওর কোনো রিস্ক নাই, সো ও অনেক ধরনের বেনিফিট পায়। এটা এখন অনেক বেশি পপুলার এই যুগে। এরপর কোকা কোলা কোম্পানি দেখবেন ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে আপনার দেখবেন বোতলটা হচ্ছে গিয়ে ওরা মানুষের কাছে কিনে, মানে বোতলও আউটসোর্স করে, মানে নিজেরা বানায় না, ওরা খালি কোকটাই বানায়। হুম। সো এইখানে হচ্ছে হরমোনস হচ্ছে একটা প্রসেস স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স বলেছে, সেটা হচ্ছে গিয়ে যদি এটা যদি একটু ডিসকাস করি, এখানে হচ্ছে গিয়ে আমার একটা অ্যাক্সিস আছে কমপ্লেক্সিটি, প্রসেসের কমপ্লেক্সিটি কতটুকু এবং আমার এর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কতটুকু, এগুলোর উপর বেস করে একটা ম্যাট্রিক্স দাঁড় করাইছে। হ্যাঁ, সো লো স্ট্র্যাটেজিক, লো কমপ্লেক্সিটি, ঠিক আছে। এই যে স্ট্র্যাটেজি আমার লো, আমার এই কমপ্লেক্সিটিটাও লো, এই দুইটার মধ্যে কি পড়তেছে, যদি আমার প্রসেসটা তো কমপ্লেক্স না হয়, লাইক একটা পেস্ট যখন বানায়, এটা যখন বোতলিং করে, এখন বোতলিংটা কি করে, একটা রোবটের মাধ্যমে মনে করেন এই মুখাগুলা লাগাবে, এটা তো কোনো কমপ্লেক্স কিছু না, জাস্ট প্রত্যেকটা একটা মুখা লাগাবে, বা একটা মনে করেন প্যাকেট র্যাপিং করতেছে, একটা মেশিন বানাইলো, এটা হচ্ছে আমি অটোমেট করে দিতে পারি, এই টাইপের জিনিস, মানে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট না। স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কি, আমার পেস্টটার কোয়ালিটি কতটুকু ভালো, ওটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু এই বোতলিং করাটা কিন্তু ইম্পর্টেন্ট না। তো এইসব জিনিস আমরা কি করতে পারি, অটোমেট করে ফেলতে পারি বা আউটসোর্স করে ফেলতে পারি, যেগুলো আমার জন্য স্ট্র্যাটেজিক্যালি অত ইম্পর্টেন্ট না। ওটা মনে করেন বোতলের পেস্টটা অত ভালো না হলেও অত রাগ করবে না মানুষজন, কিন্তু পেস্টটা খারাপ হয়, ঠিক আছে। তারপর কি, হাই স্ট্র্যাটেজি, লো কমপ্লেক্সিটি। হ্যাঁ, যে স্ট্র্যাটেজিটা হাই কিন্তু কমপ্লেক্সিটিটা আবার লো, এগুলো আমরা শিওরলি অটোমেট করে দিব। লাইক আমরা আমরা যদি দেখি আমার স্ট্র্যাটেজিক্যালি আমরা ওটা আউটসোর্স করতে পারবো না বেসিক্যালি। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে যদি দেখি হচ্ছে গিয়ে অ্যাপেলের যে বক্সটা, ওই বক্সটা কিন্তু খোলার সময় দেখবেন একটা ম্যাগনেট টাইপের ফিল দেয়, বা খুবই স্মুথ বা একদম স্লিক, বা ম্যাটেরিয়ালটা খুবই ইউনিক। এখন এটা কি করতে পারে অ্যাপেল, ওরাও কিন্তু এটা অটোমেট করে দিতে পারে, কিন্তু আউটসোর্স আসলে করা উচিত না, অটোমেট করে দিতে পারে, একটু স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, সো এর পরেরটা হচ্ছে গিয়ে লো স্ট্র্যাটেজি, হাই কমপ্লেক্সিটি। লো স্ট্র্যাটেজি, এরপর হাই কমপ্লেক্সিটি, এগুলাকে আমার অবশ্যই আউটসোর্স করতে হবে, যেটা আমার অনেক কমপ্লেক্স জিনিসটা, কিন্তু আবার স্ট্র্যাটেজিক্যালি কোনো ইম্পর্টেন্সই নাই, এগুলা রাখা মানে বার্ডেন, ঠিক আছে। যেমন আমার ফাইন্যান্স, কোম্পানির ফাইন্যান্স, এটা কি কমপ্লেক্স অনেক, অ্যাকাউন্টস মেনটেন করা কমপ্লেক্স অনেক, কিন্তু আমার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কি আছে, আমার কি প্রোডাক্ট, এখন অ্যাপেলের যদি ও নিজের কোম্পানির হিসাবটা, হ্যাঁ, মানুষের কাছে দিয়ে রাখে, নিজেরা না রাখে, এটাতে কি ওর প্রোডাক্টে কোনো হার্ম হইতেছে, ওর প্রোডাক্টের কোয়ালিটি তো ঠিক আছে, তাই না। তো এই করতে গিয়ে এই স্ট্র্যাটেজি দেখে দেখে কি ওর এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট আউটসোর্স করা উচিত, ও আউটসোর্সে চলে গেছে, ঠিক আছে। যেটা কমপ্লেক্সিটিও হাই এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও হাই, ওই জায়গায় গিয়ে আমার ইমপ্রুভ করতে হবে। যেমন কি অ্যাপলের কাছে হচ্ছিল গিয়ে টেকনোলজিটা কি অনেক কমপ্লেক্স, এআই টেকনোলজি নতুন কমপ্লেক্স, আবার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও হাই, এটা আউটসোর্সও করা যাবে না, তাহলে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চলে যেতে পারে আউটসোর্স করলে। তো সেক্ষেত্রে আমার ইমপ্রুভ করতে পারে হবে প্রোডাক্টটা। তো আমার কোশ্চেনে কিন্তু এরকম টাইপেরই আসবে যে একটা প্রোডাক্টের
ডিফিকাল্টিস ফেল করছে, আমরা ওদেরকে বলবো যে তোমার যে এই সিচুয়েশন আছে, তোমার কিন্তু এই টেকনোলজিটা তোমার জন্য কিন্তু প্রসেস কমপ্লেক্সিটি অনেক হাই, এবং তোমার স্ট্র্যাটেজিকও তুমি ইম্পর্টেন্ট, তাই তুমি এটা আউটসোর্স করতে পারবে না, কারণ তোমার চুরি হয়ে যেতে পারে ফর্মুলা। তো তোমার স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট, তো তুমি নিজে ইন হাউস ইমপ্রুভ করতে হবে, এইভাবে করে সাজেস্ট করতে হবে হারমোনের এটাই করে রেফার করে, বুঝছেন? তো এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, মানে জিনিসগুলো দেখবেন রিয়েল লাইফের সাথে রিলেট করা যায়, তাই পড়তে মজা লাগে। তো সাপ্লাই চেনটা বললাম, এরপরে আমার এখানে যে নেটওয়ার্ক রিলেশনশিপ এগুলা অত ইম্পর্টেন্ট। আমার নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছিল গিয়ে বস্টন। এই যে বস্টন, আমার হচ্ছে বিসিজি, একটা বস্টন কনসাল্টিং গ্রুপ, একটা কনসাল্টিং একটা বিজনেস আছে। ওই বিজনেসটা কি করছে, একটা রিসার্চ করছে 1968 সালে করে। ওরা রিসার্চটার জন্য ওরা কি দুইটা অ্যাক্সিস, দুইটা বেসিসের উপরে ওরা রিসার্চটা করছে। একটা হচ্ছে মার্কেট অ্যাট্রাকটিভনেস, আর একটা হচ্ছে মার্কেট স্ট্রেংথ, হ্যাঁ, রিলেটিভ মার্কেট শেয়ার আসলে। এখন একটা প্রোডাক্ট বস্টনের এই ম্যাট্রিক্স দিয়ে আমরা একটা প্রোডাক্টের কি অবস্থা, ওই প্রোডাক্টে আমার ইনভেস্ট করা লাগবে নাকি ওই প্রোডাক্টটা মার্কেট আউট করে দিতে হবে। যেমন একটা কোম্পানি, আমি আবার ঘুরে ফিরে অ্যাপেলেই আসতেছি, এই অ্যাপেলের দেখেন মার্কেটে কতগুলো প্রোডাক্ট আছে, ওদের ফোন আছে, ওদের আইপড আছে, ওদের ল্যাপটপ আছে, ওদের আইপ্যাড আছে, হ্যাঁ, ওদের এয়ারবাড আছে, ওদের পেন আছে। তো এগুলো হচ্ছে ওদের প্রোডাক্ট। হ্যাঁ, এখন এই প্রোডাক্ট গুলোর মধ্যে ওরা কি এই প্রোডাক্টই থাকবে? এই প্রোডাক্টের মধ্যে তো কিছু কিছু প্রোডাক্ট ওদের মার্কেট থেকে বের করে দিতে হবে, কিছু কিছু রাইজিং প্রোডাক্ট যেগুলোতে আরো ইনভেস্ট করতে হবে, কিছু কিছু প্রোডাক্ট যেগুলোতে হচ্ছে লেগে আমি একটু কনফিউজড। তো আমার এই বস্টন এই ফ্যাক্টর থেকে, এই থিওরিটা থেকে আমি আমার প্রোডাক্ট গুলা কোন স্টেজে আছে আমি ওটা নির্ধারণ করতে পারবো, এবং আমি একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারবো যে ওই প্রোডাক্টটাকে আমার রাখা উচিত নাকি ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, নাকি আমার ইনভেস্ট করা উচিত আরো অনেক। সো আমি যদি দেখি আমার প্রোডাক্টটার মার্কেট শেয়ারটা, এটা আমার দুইটা বেসিসে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি দেখবো হচ্ছে আমার মার্কেট শেয়ারটা কতটুকু। সরি, সো আমার হচ্ছে গিয়ে রিলেটিভ মার্কেট শেয়ারটা এবং পার্সেন্টেজ অফ রেট অফ মার্কেট গ্রোথ। হ্যাঁ, এখন আমার হচ্ছে গিয়ে মার্কেটের একটা অ্যাক্সিস হচ্ছে আমার মার্কেট গ্রোথ, আমার প্রোডাক্টটার মার্কেটে গ্রোথ কিরকম, মানে কতটুকু আমার গ্রোথ আছে প্রোডাক্টটার। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাক্সিস কি, আমার প্রোডাক্টটা মার্কেট কতটুকু ক্যাপচার করে রাখছে। মার্কেটে মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট যদি চিন্তা করি, মনে করেন বোয়িং 50% ক্যাপচার করছে আর এয়ারবাস 50% ক্যাপচার করছে। হ্যাঁ, আর আমি মনে করেন টয়োটা বাংলাদেশে কতটুকু, বাংলাদেশে ধরুন টয়োটা 60% ক্যাপচার করে রাখছে মার্কেট শেয়ার কতটুকু, এবং ওর গ্রোথ কতটুকু, আর কতটুকু গ্রোথ হচ্ছে। হন্ডা আগে ছিল মনে করেন 1-2%, এখন কিন্তু হন্ডা 7-8%, এখন দেখবেন রাস্তা অনেক হন্ডা দেখা যায়, ওরা কিন্তু মার্কেট শেয়ার বাড়ায় ফেলতেছে। হ্যাঁ, টয়োটার মার্কেট শেয়ার কমতেছে। সো কোম্পানি একটা প্রোডাক্টের এই দুইটা ফ্যাক্টর দেখে আমরা ডিসিশন নেই কিছু। ফার্স্টেই আসি হচ্ছে গিয়ে আমি স্টারে। হ্যাঁ, স্টারটা কি, আমার মার্কেট শেয়ার হাই এবং প্রোডাক্ট গ্রোথও হাই, সুপার, ঠিক আছে। সো সেই সকল জিনিসগুলো কি করব, আমি সেই সকল জিনিসগুলো আমি স্ট্র্যাটেজিক ডিসিশন নিব যে আমি এই স্টারে যে সকল প্রোডাক্ট আছে আমার, হ্যাঁ, ওই প্রোডাক্টটাতে আমি হেভিলি ইনভেস্ট করতে হবে আমার, ঠিক আছে। এটারে হেভিলি ইনভেস্ট করতে হবে। হেভিলি ইনভেস্ট করলে কি হবে, আমার এটারে সার্ভাইভ করানো যাবে। স্টারে যে আছে, যে প্রোডাক্টটা স্টারে যে আছে, তাকে অনেক বেশি ইনভেস্ট করলে সে সার্ভাইভ করবে, এবং তাকে পরবর্তীতে স্টার থেকে ক্যাশ কাউতে রূপান্তর করা যাবে। ক্যাশ কাউটা আমাদের সবচেয়ে লাভজনক পজিশন, ঠিক আছে। ক্যাশ কাউতে রূপান্তর করা যাবে স্টারটাকে হেভিলি ইনভেস্ট করলে। হ্যাঁ, সো লাইক আবার যদি আমি বলি ক্যাশ কাউটা কি, ক্যাশ কাউতে হচ্ছে মার্কেট শেয়ার অনেক বেশি কিন্তু মার্কেট গ্রোথ আবার কম। সরি, আমি উল্টা বলছিলাম, ক্যাশ কাউটা এক সময় গিয়ে স্টারে পরিণত হয়। সরি, ক্যাশ কাউটা এক সময় গিয়ে স্টারে পরিণত হয়। তো স্টারটাকে বাঁচায় রাখার জন্য অনেক বেশি ইনভেস্ট করতে হয়, হেভিলি ইনভেস্ট করতে হয়। আর ক্যাশ কাউটা কি, ক্যাশ কাউটা হচ্ছে গিয়ে লাইক আপনার একটা জুস কর্নার আছে। হ্যাঁ, জুস কর্নারে হচ্ছে গিয়ে মনে করেন আপনার মানুষজন যে আসে,
আমরা যে জুস খাই, আমরা বলি এই মামার এই ম্যাঙ্গো শেকটা অনেক মজা, এই মামার এই জামের যে জুসটা বানায় সিজনে এটা অনেক মজা, ওই মামার ওই চাটা মজা, ঠিক আছে? এখন যে কিনা মনে করেন যার কিনা ম্যাঙ্গো জুসটা মজা বা যেই মামার লাচ্চিটা মজা, হ্যাঁ ওর তো অন্যান্য জুস আছে, ওর বানানা জুস আছে, ওর ড্রাগন ফ্রুটের জুস আছে, ওর অলিভের জুস আছে, ওর অন্যান্য জুস আছে। তো সবগুলো প্রোডাক্টের মধ্যে সবগুলোই কি ক্যাশ কাউ? ক্যাশ কাউ কিন্তু দেখবেন একটা দুটো প্রোডাক্ট যেগুলো আপনাকে ক্যাশ কাউ মানে কি অনেক ক্যাশ এনে দিবে, আপনার পকেটে অনেক বেশি ক্যাশ আনবে, সেল হিউজ, টাকা পাবেন অনেক বেশি। হ্যাঁ, তো ক্যাশ কাউটা অনেক, যেমন অ্যাপেলের ক্ষেত্রে ক্যাশ কাউটা কি, ক্যাশ কাউটা ওদের আইফোন গুলো, এগুলোতে হেভি ক্যাশ আনে। হ্যাঁ, তারপর কি যেইগুলার মার্কেট শেয়ার লো, মার্কেট আগে বলি এটা, যেগুলার মার্কেট শেয়ার লো এবং গ্রোথও লো, মানে মার্কেটে গ্রোথ নাই এবং শেয়ারও নাই, সেগুলোকে বলি ডগ ডগ। মানে এগুলো হচ্ছে কি আমার জন্য, মনে করেন আপনার একটা একটা মনে করেন ওই জুস, একটা ব্যানানা জুস যেটা কেউ কিনেই না, তো মনে করেন কোনো শেয়ারও নাই, ওটার কোনো গ্রোথও নাই, লাইক ওটা কেউ কিনতেছেও না, তো ওই প্রোডাক্টটা আপনার জন্য ডগ। এই জিনিসগুলোকে আপনি যত বেশি তাড়াতাড়ি অপশন আউট করে দিবেন। অ্যাপলের ক্ষেত্রে ডগ কোনটা? ডগ ছিল হচ্ছে আইপড। আইপডটার মার্কেট শেয়ারও ছিল না, মার্কেটে কোনো গ্রোথও ছিল না, সে ওরা করছে কি এখন আর আইপড পাওয়া যায়, আইপড আর পাওয়া যায় না, আইপড মার্কেট থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, ডগ দেখে। কোশ্চেন মার্ক কি? মার্কেট শেয়ার লো কিন্তু গ্রোথ আছে আবার হাই, মার্কেট শেয়ার অত বেশি নাই কিন্তু প্রোডাক্টের গ্রোথ অনেক বেশি আছে, ওগুলো হচ্ছে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক গুলোকে কি করা যায়? কোশ্চেন মার্ক গুলো আইদার ডগে রূপান্তরিত হয়, এটার আমি আর কি ফিচার সম্পর্কে আমরা এখনো জানি না, কিছু কিছু প্রোডাক্ট থাকে এটা আইদার ডগ হয়ে যাবে, নাই হয়ে যাবে, আর না হলে এগুলো একটা সময় ক্যাশ কাউ হয়ে স্টার হয়ে যাবে, ঠিক আছে? তো কোশ্চেন মার্কে যদি আমরা একটা এক্সাম্পল, স্যার কোশ্চেন মার্কটা তো ক্যাশ কাউতে আসার সুযোগ নেই। কোশ্চেন মার্কটা যদি আপনি ভালোভাবে হারভেস্ট করেন এটা স্টারে যাবে, আদারওয়াইজ এটা ডাইরেক্ট ডগে চলে আসবে, কারণ ক্যাশ কাউতে যাইতে হলে তার মার্কেট শেয়ার বেশি থাকতে হবে, কিন্তু কোশ্চেন মার্কের মার্কেট না শেয়ারটা না এটা বেশি এটা থাকার কিন্তু সুযোগ আসলে নেই। থিওরিটিক্যালি অত ফালাইলে হবে না। আমি যদি বলি এখন, এখন আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমার হচ্ছে কি মনে করেন আহ একটা সোলার সোলার কোম্পানি খুললাম আমরা। হ্যাঁ, সোলার কোম্পানি খুললো, মার্কেটে এক্সিস্টিং দুই চারটা কোম্পানি আছে যেগুলো আমরা নামও জানি না। এখন মনে করেন টেসলা একটা সোলার কোম্পানি খুললো, এলন মাস্ক। এখন এটা মার্কেট শেয়ারে ওর অনেক লো আছে, ঠিক আছে, কিন্তু ওর গ্রোথ হাই, কারণ এখন কি আমাদের এনার্জি ক্রাইসিস চলতেছে, মিডল ইস্টে মারামারি চলতেছে, তেল গ্যাস এগুলো পাওয়া যাবে না। তো আমার কিন্তু মার্কেটে গ্রোথ আছে, মার্কেটে কিন্তু সোলারটা চলবে, গভর্নমেন্টও ইনসেনটিভ দিচ্ছে, তার মানে মার্কেটে গ্রোথ আছে, মার্কেট শেয়ারও আমার লো, কোশ্চেন মার্ক। এখন এটা যদি ক্লিক না করে, হ্যাঁ, যদি গভর্নমেন্ট যদি ওর সাবসিডিটা সরায় ফেলে তাহলে দেখা যাবে এটা ডগ হয়ে গেছে। আর যদি মনে করেন গভর্নমেন্ট যদি মনে করেন এটাকে আরো অ্যাপ্রিসিয়েট করে, হ্যাঁ, তখন কি হবে? তখন এটা স্টারে পরিণত হবে, স্টারে পরিণত হবে। সো স্টারে হবে আইদার ডগে হবে, এক্স্যাক্টলি। এটা ক্যাশ কাউতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ক্যাশ কাউতে যাইতে হলে ওর রিলেটিভ মার্কেট শেয়ার হাই হইতে হবে, কিন্তু ওর তো মার্কেট শেয়ার হাই হলে তো অটোমেটিক স্টারে চলে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড পয়েন্ট। এখানে হচ্ছে আমার ক্যাশ কাউ নাই, এখানে আইদার আমার ইনভেস্ট করলে এটা স্টারে যাবে নাহলে ডগে যাবে। ভেরি গুড পয়েন্ট। হুম, সো ডগ থেকে ক্যাশ কাউ হয়ে স্টারে যাবে না, ডিরেক্ট হচ্ছে গিয়ে স্টার অথবা ডগ। ওকে, তো বুঝা গেছে এই 5 ফ্যাক্টরস, এই কি বলে বস্টন থিওরিটা? জি, ক্লিয়ার। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারটা ছিল এই পর্যন্তই। এখানে একটা ইজি সেটা দেখে নিন, লাইক বিসিজি ম্যাট্রিক্স আর লাইফ সাইকেল, এই দুইটার বিভিন্ন একটা একটা কম্বিনেশন দেখাইছে, কখন স্টার পর্যায়ে থাকে, কখন ক্যাশ কাউ, কখন ডিক্লাইন হয়, হ্যাঁ, কোন সময় কি করা লাগে, মানে কোনটা কোশ্চেন মার্কে কি করা লাগে, লো শেয়ার থাকে, সেটা একবার দেখে নিন। তো আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল।
তো ফাইনালি আর কোনো কোশ্চেন আছে? 12টা যেহেতু বেজে গেছে আমাদের, বুঝে গেছে? বিসিজি ম্যাট্রিক্সে কিন্তু আমাদের অনেক লিঙ্ক করা যায়, অনেক বেশি, মানে লেখায় আমাদেরকে অনেক হেল্প করে, এবং এটা থেকে কোশ্চেন দেখছি অনেক আসে। যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা কি করতেছে তখন আপনার বলে দিবেন ওর যেহেতু মার্কেট শেয়ার কম এইসব, এটা ডগ প্রোডাক্ট, এটা বের করে দেওয়া উচিত। এটা যেহেতু এর মার্কেট শেয়ার হাই, এটা হাই, এটা স্টার, এটা ইনভেস্ট করে বাঁচায় রাখা উচিত। এইভাবে করে আমরা সাজেশন দিব। কার কোনো কোশ্চেন? তাহলে কি আমরা ক্লাসটা শেষ করতে পারি? 12টা বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সাইফ ভাই স্পেশালি। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।